ক্লাসের টপিক ইউজ আলোচনা থাকে, যদি এতটুকু আলোচনা করা হয় প্রতিদিন, যদি একটা একটা করে চিন্তা করেন, 7 দিনে কিন্তু হিউজ আলোচনা হয়ে যায়। 7 দিন আপনি যদি একবার প্র্যাকটিস না করেন বা একদিন যদি আপনি প্র্যাকটিস অফ করে দেন, তাহলে আপনি অনেক পিছনে পড়ে যাবেন, অনেক পিছনে, যেখান থেকে রিকভারি করে বের হওয়া খুবই কষ্ট হয়ে যায়। যখন প্রতিদিন ক্লাস থাকে, একটা ক্লাস মিস মানে সেখান থেকে রিকভারি করে বের হয়ে আসা আপনার জন্য অনেক কষ্টের। আর আমি যেটা বলি, সবসময় ক্লাসে সময় মতো জয়েন করতে হবে। কেন এই ক্লাসে এখন 4:30 বাজে, এখন ক্লাসে জয়েন করতে হচ্ছে অনেকে? কেন এই জিনিসটা জয়েন করতে হচ্ছে বলেন? এর কিন্তু কোনো কারণই হয় না, ঠিক আছে? ক্লাস জয়েন করবেন ক্লাসের সময়, আমি কি বলেছি, 4টা থেকে 4:05-এর মধ্যে সবাইকে জয়েন করতে হবে। যতটুকু সম্ভব প্রত্যেকেই জয়েন করার চেষ্টা করবেন। এখানে যদি 40 জন জয়েন করার সম্ভাবনা হয়, তার 20 জন আর জয়েন করতে পারি না কেন? এই 20 জনকেও আমাদের সময় মতো জয়েন করা শিখতে হবে। আমরা যদি অনলাইনে কাজ করি আর সেই কাজটা যদি সঠিক সময় না করতে পারি, একটা কাজ সঠিক সময় না করতে পারলে সেই কাজটা যদি 1 মিনিট লেট হয়ে যায়, সে 1 মিনিটের জেল কিন্তু আমাদের সারা জীবন অ্যাকাউন্টে বইতে হয়, ঠিক আছে? অ্যাকাউন্টে জেল কিন্তু সব জায়গায় বইতে হয়। আর যারা সময়ের সাথে কাজ করতে পারবে না, সময়ের মূল্যটা দিতে পারবে না, সঠিক সময় কথা রাখতে পারবে না, তারা অনলাইনে কখনোই টিকে থাকতে পারবে না। অনলাইনে টিকে থাকতে হলে কথার মূল্য দেওয়া শিখতে হবে। আপনারা আমাকে বলেছেন হ্যাঁ আমরা সঠিক সময় জয়েন করব, 4:05-এর মধ্যে জয়েন করতে পারতেছেন না। আপনারা বলেছেন কি আমরা কাজ করব, সবাই প্রত্যেকের কাজগুলো প্রতিদিন সাবমিট করব। কয়জন কাজ সাবমিট করতেছি বলুন? কয়জন আমরা সেই কাজ সাবমিট করতেছি? সেটা কিন্তু আমরা সাবমিট করতেছি না। এবং কাজ সাবমিট করার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম কি, আমার রুলস মানা হচ্ছে না, যে সবগুলো একসাথে করে তারপর কাজ সাবমিট করবেন। যে আপনি 10টা ডিজাইন করলেন, 10টাকে একত্রিত করবেন, এবার ওই 10টা একসাথে পোস্ট করবেন। পোস্টের সময় আপনার রোল, যে ডেটটা লিখলেন এবং টাস্কের যে নাম্বারটা বা আপনার হচ্ছে ক্লাস নাম্বার এত দিয়ে আপনি লিখতে পারেন। একটা পোস্ট কিন্তু তখন করতে পারেন, যেটা একটা পোস্টের পূর্ণতা পায়। এই জিনিসটা আমরা কয়জন করতেছি? খুবই কম, আমরা করতেছি না ধরতে গেলে। তো এই জিনিস আমাদের এখন থেকে করতে হবে, এই জিনিসটা আমাদের এখন থেকে বুঝতে হবে সঠিকভাবে। প্রত্যেকটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। যেমন অনেকেই গ্রুপে জয়েন দিতে বলেছিলাম, গ্রুপের রুলস আছে, রুলস গুলো না মেনেই জাস্ট ক্লিক করে ওপেন করে দিয়েছেন। আমি ইচ্ছে করে অ্যাকসেপ্ট করি, আমি সবাইকে চিনি, তারপরে অ্যাকসেপ্ট করিনি। কেন অ্যাকসেপ্ট করিনি? এর একটাই কারণ, আপনাকে সঠিক নিয়ম মানা শিখতে হবে, সঠিক নিয়মে কোনো কিছু করা শিখতে হবে, যেটা সবার জন্য প্রযোজ্য, আপনার জন্য সেটাই প্রযোজ্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, পোস্ট করার সময় আপনার রোলটা লিখবেন, আপনি চাইলে আপনার নামটা লিখতে পারেন, ঠিক আছে? যেই ডেট, সেই ডেটটা লিখলেন এবং ক্লাসটা কত নম্বর ক্লাস, সেই ক্লাস লিখতে পারেন, অথবা টাস্ক নাম্বার লিখতে পারেন। এইভাবে ক্লাস নাম্বার অথবা টাস্ক নাম্বার দিয়ে লিখতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারি নাই। আপনি ইমেজ, অরিজিনাল ইমেজ এবং আপনি কাজের পর যেটা ইমেজ আপনার যে রেজাল্টটা হচ্ছে সেটা সহকারে অ্যাড করবেন অবশ্যই। তো আমরা চেষ্টা করব এখন থেকে এইভাবে কাজ যখন আপলোড করব, তখন আপলোডের সময় আপনার রোল, তারপর আপনার যেটা বললাম নেম, আপনার কত নম্বর টাস্ক চলছে সেটা এবং ডেট দিয়ে আপনি পোস্ট করবেন।
ঠিক আছে? তো আমরা এই বিষয় নিয়ে আশা করি এখন থেকে সচেতন হব, সঠিক নিয়ম মেনে আমরা একটা পোস্ট করব। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করার চেষ্টা করব প্রত্যেকেই। তো এগুলো আমাদের কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে চলতে সাহায্য করবে। রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করা যেটা বলা হয়, বা কথার দাম দেওয়া। যে আমি একটা ক্লায়েন্টকে কথা বলেছি যে আমি এটা করে দেবো আজকের মধ্যে, 5 মিনিটের ভিতর করে দেবো। এখন আমি 5 মিনিট বলে আমার পক্ষে সম্ভব না 5 মিনিটে করা, তাহলে কেন আমি 5 মিনিট বলতে যাব? ঠিক আছে? অথবা আমার 5 মিনিটে কাজটা করা সম্ভব না, ঠিক আছে, কেন আমার 5 মিনিটে কাজটা করা সম্ভব না, কেন আমি কাজটা নিতেই যাব? তাই না? যে কোনো একটা বিষয় কিন্তু আমাদের এই দিকে আগাতে হবে, ভেবে চিন্তে কাজ করতে হবে। আমাকে কথা দিচ্ছেন, আমার কথাটাও যেন রাখতে পারেন, সেই চিন্তা অবশ্যই করবেন মাথায়, যে আমরা সঠিক সময়ে যখন আমাদের বলা হবে জয়েন করতে, আমরা যেন তখন জয়েন করতে পারি। ঠিক আছে? তো এখন আসি মূল আলোচনার বিষয়ে। আজকে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার ভেতরে একটা বিষয় থাকবে ডিস্ট্রাকটিভ এবং নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করার সুবিধা অসুবিধা কি, বা ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করা কোনগুলোকে বোঝানো হয়, অথবা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করা কোনগুলোকে বোঝানো হয়। বুঝতে পেরেছেন? তো এখন ডিস্ট্রাকটিভ এবং নন ডিস্ট্রাকটিভ ওয়ের ভিতরে পার্থক্য কি সেটা যদি বোঝাতে হয়, আমরা এক্সাম্পল দেখতে পাই। ঠিক আছে? হুমায়ুন কাবির ভাই, আপনার স্পিকারটা একদম অফ করে দেন। এক্সাম্পল হিসেবে আমরা ফটোশপে যাব, আমরা এই সিনটা একটু শেয়ার করি। তো আমরা ফটোশপ ওপেন করলাম, ফটোশপে আমরা নতুন একটা পেজ নিব। ঠিক আছে? আমরা সাপোজ আমরা এখানে কোনো কিছু অ্যাড করব, এই সরাসরি আমাদের একটা কালার লাগবে, সলিড কালার লাগবে। তো আমরা এইখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কি আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করতে পারবো না? এইভাবে ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করতে পারবো না? কিন্তু এই কালারটা কি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো? এখন মুভ করাতে পারবো? লক হয়ে আছে, আমরা এটা পারবো না। ঠিক আছে? দেন এইটা যদি আমরা এইভাবে কালার না করে অন্যভাবে করি, সেটা কি হয়? ঠিক আছে? সেটা কিভাবে হতে পারে, বা সেই ক্ষেত্রে বা সুবিধা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা কি বললাম যে আমরা একটা কালার অ্যাড করতেছি। তো কালারটা তো আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করলাম। কিন্তু এই কালারটা কি নতুন একটা লেয়ারে হয়েছে? হয় না, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরেই পড়তেছে না। এটা কি আমাদের প্রপার ওয়েতে কোনো কাজ হয়েছে? কাজ হয় না। যার কারণে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে ফিরে পেতে পারবো? পাবো না কিন্তু। তো যখন কোনো কাজ একদম পার্মানেন্ট ভাবে করা হয়, যেই কাজ থেকে আমরা আর কখনো ব্যাক পাবো না, বা পূর্বের যে আমাদের যে কাজ থাকবে সেই কাজটা আমরা ফিরে পাবো না, এমন কাজকে বলা হয় ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ। এটাকে যদি আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে করি, ব্যাপারটা কি হয়? আমরা এইভাবে কালার না দিয়ে আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার ক্লিক করতাম, এবং এখান থেকে আমরা কোনো কালার যদি সিলেকশন করতাম, দেখেন এখানে সরাসরি এই কালারটা এখানে অ্যাড হচ্ছে, দেখছেন?
রেড কালারটা এখানে অ্যাড হয়ে গেল। আমার যদি এখন এখানে কোনো কালার চেঞ্জও প্রয়োজন হয়, আমি এই আইকনের উপর ক্লিক করতে পারি, ডবল ক্লিক করে আমার যে কালার পছন্দ আমি কিন্তু এখান থেকে সেই কালারটা এভাবে সিলেকশন করতে পারি, কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস না দিও। বুঝতে পেরেছেন? অটোমেটিক নতুন লেয়ার চলে আসতেছে। দেখেন আমরা যখনই অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালারে ক্লিক করতেছি, এটা নতুন লেয়ার অটোমেটিক চলে আসতেছে আপনার সামনে। তো যখন এরকম ক্লিক করার সাথে সাথে নতুন লেয়ার চলে আসতেছে বা আমরা নতুন কোনো লেয়ার নিয়ে কাজ করতেছি, সেটাই হচ্ছে আমাদের নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ। এখন ব্যাপারটা কেমন হতে পারে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ? এক্সাম্পল যদি আমরা বলি, একটা আমরা এখান থেকে কোনো কিছু ড্রয়িং করব, ডিজাইন করব, যাই হোক, সাপোজ দেখেন এখন আমি চাচ্ছি এই বৃত্তটাকে আরেকটা কপি করতে। আমরা এই বৃত্তটাকে এখন একটা কপি করতে, সাপোজ এই একটা না আমার দুইটা বৃত্ত এখানে দরকার হলে ভালো লাগতো। আমাদের এই বৃত্তটা আমরা এখন যদি কপি করতে হয়, আমরা চাই কি এটাকে কপি করতে পারবো দুইটা? কেন পারবো না? কেন পারবো না? কারণ এই দুইটা তো আমরা সেম লেয়ারেই করেছি, তাই না? একই লেয়ারে করেছি। যখন আমরা এইভাবে পার্মানেন্টলি কোনো কাজ করবো, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েতে। কিন্তু এই কাজটা যদি আমি এই বৃত্তটাতে কি করতাম, বৃত্তটা এই লেয়ারের উপর না কাজ করে নতুন আর একটা লেয়ার নিতাম, লেয়ার নিয়ে সেই লেয়ারটা দেখেন সিলেকশন আছে। এখন যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিতাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এখন আমরা চাইলেও কিন্তু এই মুভ টুল এবং অল্টের সাথে ক্লিক করে শিফটের মাধ্যমে এটা সমান্তরালে আর একটা আমি কপি তৈরি করতে পারতাম না? বলেন, এভাবে কপি তৈরি করতে পারতাম না? বা এটা যদি আমাদের কোনো কালার চেঞ্জ করতে মন চায়, আমরা কালার চেঞ্জ করতে পারতাম না সিলেক্ট করে? অর্থাৎ ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলে আমাদের স্বাধীনতা থাকে না আমাদের কাজের। ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলে আমাদের কাজের স্বাধীনতা থাকে না, কিন্তু নন ডিস্ট্রাকটিভ ওয়েতে যদি আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের কাজের স্বাধীনতাটা পেয়ে থাকি। বুঝতে পেরেছেন? আমরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়ে থাকি ডিস্ট্রাকটিভ ওয়েতে যখন কাজ করি না। আর ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলে আমরা কাজের স্বাধীনতাটা আমাদের একদমই থাকে না, কারণ একই লেয়ারের উপর কাজ করতে হয়। যদি একটা ডিজাইনে আমাদের কোনো সময় চেঞ্জ করতে মনে হয়, বা আমরা একটা যখন ডিজাইন করি, আমরা এই ডিজাইন করার সময় আমরা কি আগে থেকে জানি এই ডিজাইনের এই কালারটা আমরা কাজ করলাম, এই কাজটা আমাদের ক্লায়েন্টের ভালো লাগবে। সাপোজ আমি একটা রেড কালার দিয়ে একটা ডিজাইন করলাম, এখন আমার ক্লায়েন্ট বলতেছে এই রেড কালার না, আমাকে ব্লু কালার করে দেন। এখন আমি কাজ করেছি সব এক লেয়ারের উপরে। এখন যদি ব্লু কালারের শেড বা ওই কালারগুলো ভিন্ন কালারগুলো থাকতো, ওই কালারগুলো যদি আমাদের চেঞ্জ করতে বলা হয়, আমরা কি ওই সেম লেয়ারে থাকা অবস্থায় কি কাজ চেঞ্জ করতে পারবো? যদি সেম লেয়ারেই কাজ করে থাকি কখনোই পারবো না। কিন্তু কিন্তু এই বিষয়টা যখন আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করব, নতুন আলাদা আলাদা লেয়ার নিয়ে নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের ক্লায়েন্ট যদি বলে, আমরা খুব সহজে 1-2 মিনিটে সেই কালারগুলো চেঞ্জ করে আবার দেখাতে পারবো। দেখা যাচ্ছে একটা ডিজাইন করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা, কিন্তু আমরা যদি সেটা ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করেছিলাম, এখন আমাদের ক্লায়েন্ট কোনো চেঞ্জ করতে বলতেছে, তাহলে কি আমাদের সেই আবার 1 ঘন্টা সময় ব্যয় করে আরেকটা ডিজাইন তৈরি করতে হচ্ছে, তাই না? শুধুমাত্র একটা কালার চেঞ্জের জন্য এতটুকু করতে বলছে, সেটা আমরাও করতে পারতেছি না। তো ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলে কি হয়, আমাদের কাজের স্বাধীনতাটা থাকে না। কিন্তু নন ডিস্ট্রাকটিভ ওয়েতে যখন আমরা কাজ করি, তখন কি আমাদের কাজের স্বাধীনতাটা থাকে। বিষয়টা কি বুঝতে পেরেছি? ডিস্ট্রাকটিভ ওয়ে এবং নন ডিস্ট্রাকটিভ ওয়ের ভিতর পার্থক্য কি? ডিস্ট্রাকটিভ ওয়েতে সেম লেয়ারে কাজ করা হয়, নন ডিস্ট্রাকটিভ ওয়েতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলাদা আলাদা কি লেয়ার তৈরি হয়, তাই না? এতটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই?
এখন ডিস্ট্রাকটিভ ওয়ে কিন্তু ডিস্ট্রাকটিভ ওয়ে এবং নন ডিস্ট্রাকটিভ ওয়ে কিন্তু আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রেও যেটা বা ফটো এডিটিং এর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারগুলোই হয়ে থাকে। যেমন আপনি কোনো ডিজাইন ফটোর কোনো এডিটিং করবেন, যেমন আমরা গত দিনে যেমন হচ্ছে একটা কাজ দেখলাম না, একটা ইমেজের সাথে হচ্ছে কালার অ্যাড করলাম, তাই না? যে মাল্টিপল কালার সাপোজ অ্যাড করব ইমেজের সাথে। আমরা unsplash.com এ যাই। আমরা এই ইমেজে কালার অ্যাড করব। আমরা ব্রাশের সাইজটা বড় করে যদি এটার অপাসিটিটা কমায়, এখন যদি আমরা এখানে কালার দিই, খুব সহজেই তো কালার দিতে পারবো, তাই না? কালার তো আমরা ঠিকই দিতে পারবো। আমরা এভাবে কালার কি দিতে পারবো না বলেন? কালার দিলাম। এখন বিষয়টা কোথায় হচ্ছে আমাদের, এই যে কালারটা আমরা ইউজ করলাম, এই কালারটা আমরা চাইলে কি এটা কোনো কিছু চেঞ্জ করতে পারবো? এই কালারে কি কোনো ব্লেন্ডিং মোড চেঞ্জ করলে কোনো কাজ করবে? হ্যাঁ, আমরা এখানে কি কালার ব্লেন্ডিং মোড কোনোভাবে কাজ করবে? এখানে কাজ করবে না। এখানে আমাদের যদি এই কালার গুলো পছন্দ হচ্ছে না, আমরা অন্য কোনো কালার চেঞ্জ করব, সেটা কি আমরা করতে পারবো? কখনোই করতে পারবো না। কেন? আমরা ইমেজ আর কালার একই লেয়ারে করে ফেলেছি। আমরা অনেকেই যে সমস্যা হচ্ছে, আমরা গাড়ির কালার চেঞ্জ করতে যে গাড়ির কালার চেঞ্জ করতে পারতেছি না। যে ভুলটা আমরা অনেকেই করতেছি সেটা কি, আমরা ব্রাশটা নিচ্ছি, আমাদের গাড়ির লেয়ারটা সিলেক্ট করে আমরা ব্রাশ দিয়ে এরকম, বা আমাদের ড্রেস কালার চেঞ্জ করতে যাচ্ছি, আমরা ড্রেসের উপরেই কোনো লেয়ার না নিয়ে এইভাবে কালার করতেছি। যার কারণে কি হচ্ছে, যখন ওই বাইরের দিকে কোনো কালার যাচ্ছে, ওইটাকে মুছতে যাওয়ার চেষ্টা করতেছি, তখন কি হচ্ছে, ওই আমার ইমেজ সহ মুছে যাচ্ছে। তো নন ডিস্ট্রাকটিভ ওয়েতে আমরা যখন কাজ করি তখন এটা সুবিধা পাই। আমরা যদি এটাকে নতুন একটা লেয়ার নিয়ে এই লেয়ারের উপরে এখন যদি আমরা কালার গুলো অ্যাড করি, তাহলে কি আমরা নিজের মতো করে সেগুলোকে আমরা কাজ করতে পারবো না এগুলো নিয়ে? প্রথমে কাজ করলাম লেয়ার বাদে, এখন আমরা কাজ করতেছি লেয়ার নিয়ে, এই তাছাড়া কিছু না। ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলে আমাদের একই ইমেজের উপর আমাদের ইফেক্ট তো ঠিকই পড়তেছে, শুধুমাত্র পার্থক্য কোথায়, আমরা ইমেজটাকে রাখতেছি না, ইমেজের বাইরে রাখতেছি। ইমেজের উপরে নতুন লেয়ার নিলাম, লেয়ারটা তো ট্রান্সপারেন্সি, তাই না? আমরা যাই ড্রয়িং করি দুইটা ইমেজ থেকে তো সবই দেখা যাবে, নিচের ইমেজ থেকেও তো সবই দেখা যাবে, তাই না? কারণ এটা তো আমাদের ট্রান্সপারেন্সি, আমরা এতটুকু করেছি। কোনটা আরেকটু বলবো ভাইয়া, তার মানে কি যে পরিবর্তন করা গেলে হচ্ছে নন ডিস্ট্রাকটিভ, পরিবর্তন করা গেলে নন ডিস্ট্রাকটিভ, আর যদি পরিবর্তন না করা যায় সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। অর্থাৎ এরকম লেয়ার তৈরি হয়ে কাজ করলে নন ডিস্ট্রাকটিভ, যদি এক সেম লেয়ারের উপরে সব হয় সেটা ডিস্ট্রাকটিভ। এখন আমরা যদি এখানে কোনো কালারের বা আমরা যদি কোনো কিছু করতে চাই, ঠিক আছে, আমরা কোনো কিছু করবো, প্রয়োজন করতে ইচ্ছা করতেছে কোনো কিছু চেঞ্জ, এখন আমরা এটা কালারের ব্লেন্ডিং মোডটাও কিন্তু চেঞ্জ করে আমরা এটার বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এরকম তৈরি করতে পারি, তাই না?
এরকম ডার্কেন একটা ভাব কিন্তু অ্যাড করলাম। তো এই ধরনের কাজ দেখেন আমরা করতে পেরেছি কেন? কারণ আমাদের এটা নতুন লেয়ারে আছে বা আমাদের এটা ভালো লাগতেছে না, আমরা এটা চাইলে এখন ডিলিট করে দিতে পারি, আমাদের ইমেজ তো ঠিকই থাকতেছে, তাই না? ইমেজটা কি ঠিকই থাকতেছে না? তো যখন নন ডিস্ট্রাকটিভ ওয়েতে আমাদের কোনো কাজ করা হয় তখন এই সুবিধাটা আমরা পেয়ে থাকি যে আমাদের যখন যেটা প্রয়োজন নিজের মতো করে আমরা আপন করে কাজ করতে পারি, অর্থাৎ আমাদের কাজের ক্ষেত্রে সম্পূর্ণ রকমের স্বাধীনতা থাকে, সম্পূর্ণ কি স্বাধীনতা থাকে। যেমন ট্রান্সফর্ম টুল ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি ট্রান্সফর্ম টুল ব্যবহারের ক্ষেত্রে কোনো ইমেজটাকে যদি আমরা ছোট করি, সেই ইমেজটা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করে ছোট করি, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েতে ছোট করা। আর যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ইউজ করে আমরা সেটাকে ছোট করি, সেটা কি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করা। কারণ আমাদের ওই ইমেজটা নষ্ট হবে না, আমরা নিজের মতো স্বাচ্ছন্দ্য বোধে কাজ করতে পারবো, তাই না? বলেন। হ্যাঁ হ্যাঁ, গতদিনে বলি নাই, গতদিনে কি বলেছিলাম যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে সেটা হচ্ছে কিভাবে বা রাস্টারাইজ লেয়ারে। আচ্ছা, যদি না বলে থাকি বা মনে না থাকে আমরা আবার দেখাই। তো আমরা এই লেয়ারটাকে যদি মাউস রাইট পাশে ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, তো সেম ভাবে এখান থেকে মাউসের রাইট পাশে ক্লিক করলে রাস্টারাইজ লেয়ার নামে একটা অপশন আছে, বুঝছেন? এই দেখেন রাস্টারাইজ লেয়ার, এইখানে ক্লিক করার সাথে সাথে এটা নরমাল লেয়ারে আবার কনভার্ট হয়ে যায়। দেখেন রাস্টারাইজ লেয়ার, প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতেছি, আইকনটা আছে, রাইট পাশে ক্লিক করতেছি, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করতে আইকনটা চলে যাচ্ছে। অথবা আপনি যে কোনো টুলস, ব্রাশ টুল বা ইরেজার টুল, যে কোনো একটা টুল যেটা এই ফটোকে এডিটিং করতে পারে বা ফটোর কোনো কালার কোনোকে চেঞ্জ করতে পারে কোনো কিছু, এমন যদি কোনো টুলস নিয়ে আপনি এখানে ক্লিক করেন, তাহলে বলবে আগে আপনি রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করেন। আপনি যদি এখান থেকে ওকে ক্লিক করেন, এটা রাস্টারাইজ লেয়ারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে হলো যদি আমরা একটা লেয়ারে কাজ করি তাহলে সেটা হলো ডিস্ট্রাকটিভ। লেয়ারের ক্ষেত্রে এখন প্রত্যেক আলাদা আলাদা ক্ষেত্র ভাই। আর হ্যাঁ হ্যাঁ, যেমন লেয়ারের ক্ষেত্রে যদি শুধুমাত্র আমরা একই লেয়ারে কাজ করি সেটা ডিস্ট্রাকটিভ, আর যদি আমরা একাধিক লেয়ার নিয়ে কাজ করি সেটা নন ডিস্ট্রাকটিভ। তেমনি ট্রান্সফর্ম টুলের ক্ষেত্রে যদি আমাদের কোনো ইমেজ ছোট করতে হয়, সেটা যদি আমরা কোনো কিছু আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করে ইমেজটাকে ছোট করি, সেটা ডিস্ট্রাকটিভ। আর যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা কোনো কিছুকে ছোট করে ইউজ করি, সেটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। অর্থাৎ নন ডিস্ট্রাকটিভ ওয়েটা মনে করবেন যে যেখানে আমার কাজের সুবিধা বা স্বাধীনতা, যেখান থেকে আমার অরিজিনাল ইমেজের কোনো ক্ষতি হবে না, সেটাই হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। বুঝতে পেরেছেন? এখন সেম ব্যাপারটাই যদি আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট, ফটোশপের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আছে, এই অ্যাডজাস্টমেন্ট গুলো ইউজ করি। সাপোজ এই পিকচারটা আমাদের একটু ডার্ক ডার্ক মনে হচ্ছে, আমরা একটু ব্রাইট করব। এই নিচের দিকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমাদের ব্রাইট এবং কন্ট্রাস্ট লেভেল এগুলো কিন্তু আছে, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী অবশ্যই আলোচনা করব। জাস্ট এখান থেকে আমরা ব্রাইটনেসে যদি ক্লিক করি এবং সেটাকে যদি আমরা বাড়াই, দেখেন এই পিকচারের একটু হাইলাইট হচ্ছে, তাই না? যে আগে এরকম ডার্ক ছিল, পিকচারটা কি এখন একটু হাইলাইট হচ্ছে না? এখন যখন আমরা এই ব্রাইট নিয়ে কাজ করতেছি, দেখেন এই ব্রাইটনেসের আবার নতুন একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা ভুল করলে বেশি ব্রাইট যদি করে থাকি, এই ব্রাইটনেসের পর এখানে এসে যদি ক্লিক করি, আমরা কিন্তু সেটা নিজের মতো করে আবার চেঞ্জও করতে পারবো। কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা আরেকভাবে ব্রাইটনেস করতে পারি, সেটা কি ডিস্ট্রাকটিভ ওয়েতে, সেটা সরাসরি ইমেজের উপর পড়বে। সেটা কোথা থেকে পাবো? আমরা যদি এই ইমেজে ক্লিক করি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেম বিষয়গুলো আমরা এইখানে যেটা দেখলাম অ্যাডজাস্টমেন্ট থেকে, এইখানে যেগুলো দেখলাম আমরা ইমেজ থেকে এখানে অ্যাডজাস্টমেন্টও কিন্তু সেম বিষয়। কিন্তু আপনি এই ব্রাইটনেসে ক্লিক করেন, এই ব্রাইটনেসে ক্লিক করে সেটাকে আমরা যদি একটু বাড়াই, ব্রাইটনেসটা বাড়ালাম, ঠিক আছে? এখন যদি আমরা এটা ওকে করে দিই, দেখেন এটা সরাসরি ইমেজের উপর পড়তেছে, কোনো লেয়ার কিন্তু এক্সট্রা ব্রাইটনেসের তৈরি হচ্ছে না। আপনি চাইলেও এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, যদি আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট গুলো কাজ করি, সেটা হবে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে। আর আমরা এখান থেকে যদি আমরা অ্যাডজাস্টমেন্টের কাজ করি, সেটা হবে ডিস্ট্রাকটিভ ওয়েতে। বুঝতে পেরেছেন?
অর্থাৎ ডিস্ট্রাকটিভ ওয়ে হচ্ছে সরাসরি কোনো ইমেজের উপর প্রভাব ফেলবে বা কোনো ডিজাইনের উপর প্রভাব ফেলবে, আর নন ডিস্ট্রাকটিভ ওয়েতে সরাসরি কোনো ইমেজের উপর প্রভাব পড়বে না, কোনো ডিজাইনের উপর প্রভাব পড়বে না। এতটুকু বিষয় কি আমরা সবাই ক্লিয়ার? এখন এখন এখানে একটা প্রশ্ন হতেই পারে যে ভাই আমরা কখন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করব, কখন নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করব, তাই না? একটা প্রশ্ন কি এরকম মনে আসতে পারে না যে কখন আমরা ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করব, কখন নন ডিস্ট্রাকটিভ ওয়েতে? প্রশ্ন একটা মনের ভিতরে আসতেই পারে। এখন আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়ে এবং ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করার ক্ষেত্রে যে জিনিসটা সবসময় মাথায় রাখবো, আমরা তখনই ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করব যখন আমরা 100% শিওর থাকবো যে আমার এই ইমেজটা আর কখনো প্রয়োজন হবে না, বা এটা যদি আমরা একই লেয়ারে করি সেটা আমাকে কখনো পরিবর্তন করতে হবে না। এক্সাম্পল হিসেবে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলি, এক্সাম্পল হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলি, আমাদের ক্লায়েন্ট আমাকে বলেছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে একটা বাড়ি। এখন ওই ক্লায়েন্ট আমাকে কাজে দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভের, তাই না? আমাদের কাজটা দিয়েছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভের। ও কি এসে পরবর্তীতে আমাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভের চাবে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমাকে চাবে আমার কাছে? আমার কাজ তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, কারণ আমার কাজ হচ্ছে রিমুভ করা, ডিলিট করে দেওয়া। তো আমি এরকম ক্ষেত্রে কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডটা চাইলেও ডিলিট করে দিতে পারি, আমাদের নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ না করলেও সমস্যা নাই। এক্সাম্পল আমরা এটা মনে করি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ইমেজটা এখান থেকে কপি করে আমরা যদি এটাকে ল্যাসো টুল দিয়ে সিলেকশন করি, না আমি ভিতরে আছি, কোনো কিছু ক্লিক করতেছি না, এই কাছে কাছে আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি, মাউস দিয়ে এখানে ক্লিক করতেছি আইকনটা ছোট করে। এই যে আমাদের ল্যাসো টুল, আমরা ল্যাসো টুলের কাজ দেখিনি, সরি কুইক সিলেকশন টুলের কাজ দেখি নাই, কুইক সিলেকশন টুলের কাজ দেখি নাই। আমরা কিবোর্ড দিয়ে এটা বড় করতে যে প্লাস, এটা তো প্লাস আইকন আছে মানে তো বাড়বে ভাই। যদি এটাকে আমরা মাইনাস করতে হতো তাহলে বাইরের দিকে বেশি চলে যেতাম, আমরা অল্টে ক্লিক করতে পারি মাইনাস করতাম, বুঝছেন সিলেকশনটা? আমাদের এটা সিলেকশন মনে করেন হয়ে গেছে। আমরা যদি এখন কন্ট্রোল আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ডিলিট করে দিই, এখানে দেখেন ওকে ওকে আমরা এখন চাচ্ছি এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করতে, সিলেকশনের বাইরে সিলেকশন করব, তাই না? কারণ এটা তো আমরা ডিলিট করে দিতে যাচ্ছি। সিলেকশন করে আমরা যদি এখন ডিলিটে ক্লিক করি, আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে না? ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড কি আমাদের দরকার আছে কোনো? এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের কোনো দরকার নাই। তো আমরা এইরকম ক্ষেত্রে আমরা জানি যে ক্লায়েন্টের আমাদের কি দরকার, ক্লায়েন্টের আমাদের শুধুমাত্র ইমেল দরকার, আমাদের কাজ দিছে এটা, যেটার জন্য আমাকে পেমেন্ট করবে। তো এরকম ক্ষেত্রে আমরা যখন জানবো যে এটা ক্লায়েন্টের কোনো দরকার হবে না, তখন আমরা এরকম ভাবে ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা এভাবে ডিস্ট্রাকটিভ ওয়েতে রিমুভ করতে পারি। অথবা আপনি এই কাজটাই যদি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে করতেন তাহলে কেমন হতো? তাহলে হতো আপনি এটাকে সিলেকশন করলেন, সিলেকশন দিয়ে কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ার নিয়ে গেলেন, এটা হচ্ছে আপনার নন ডিস্ট্রাকটিভ ওয়েতে আপনার অরিজিনাল কাজটাও থাকলো, আপনার ক্লায়েন্ট যে ইমেজটা দিচ্ছে সেটাও আমাদের কাছে থাকলো, তাই না? আপনি অরিজিনাল ইমেজটাকে আই বাটনে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভটা ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলে আপনি এরকম পিক্সেল আকারে এটাকে দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে ভাই সবসময় নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলে ভালো না? নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলে ভালো, তবে এই ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলেও কোনো সমস্যা নেই। নন ডিস্ট্রাকটিভ ওয়েতে অবশ্যই কাজ করা ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে যেগুলোতে মনে করেন যে আমাদের প্রয়োজন হয় এরকম ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে হবে, কাজের উপর ডিপেন্ড করবে যে আমাদের ওইটা আর কখনো লাগবে কিনা।
যদি আমাদের প্রয়োজন মনে হয় যে হ্যাঁ এটা আমাদের লাগবে, ভবিষ্যতে কখনো কোনো কিছু চেঞ্জ করতে হবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে হবে। আর যদি আমাদের কাছে দেখি এই কাজটা আমরা কাজ যেটা করতেছি সেটা আমাদের কখনোই আর লাগবে না, যেমন এক্সাম্পল হিসেবে ব্যাকগ্রাউন্ডের কথা বললাম, আপনি যদি এটা রিমুভ করে দেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা কিন্তু হবে না। এতটুকু বিষয় কি আমরা প্রত্যেকে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি? আমি কি ডিস্ট্রাকটিভ এবং নন ডিস্ট্রাকটিভ দুইটা ব্যাপার, ফটোশপে কি দুইটা আলাদা আলাদা যে বিষয়, সেটা কি বোঝাতে সক্ষম হয়েছে আপনাদেরকে? সবাই সবাই ক্লিয়ার তো? তিন চারজন কেন কথা বলছেন? সবার অ্যান্সার শুনতে চাই। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে না? জি রেকর্ডিং হচ্ছে। কেন ক্লাস কি রেকর্ডিং হয় না? এই দেখেন ক্লাসের এই কর্নারে লাল একটা লাফ আছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? এটা দ্বারা মনে করবেন যে এটা যদি লাফানো দেখেন বুঝবেন যে ক্লাস রেকর্ড হচ্ছে, যদি না লাফায় তখন বুঝবেন ভাই রেকর্ডিং হচ্ছে না, মনে করাই দেবেন তখন, বুঝছেন? ঠিক আছে ভাই। তো আমরা নন ডিস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ওয়ে ছাড়া আমরা আরো দুইটা টুলস বার নিয়ে আজকে আলোচনা করব, এবং টুলসের যে মেনুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ফটোশপের প্রথম চারটা টুলস বার নিয়ে আলোচনা করেছি, এবং এই চারটা টুলস বার সম্পর্কে আমরা প্রত্যেকেই আশা করি জানি, তাই না? প্রত্যেকেই এই বিষয়গুলো আমরা জানি তো? এই চারটা বিষয় সম্পর্কে আমরা সবাই জানি। তো আজকে আমরা আরো দুইটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ক্রপ টুল আর একটা হচ্ছে ফ্রেম টুল। এই দুইটা টুলের সাহায্যেও বেশ মজার কিছু কাজ করা যেতে পারে, এবং আমাদের বেশ কিছু কাজে আমাদের এই ক্রপ টুল এবং ফ্রেম যে টুলটা আছে, এই দুইটা টুল কিন্তু আমাদের কাজে আসবে ভবিষ্যতে। এবং এই ফ্রেম টুলটা যারা CS6 ভার্সন চালান বা CC মনে হয় 15 নিচে চালান তারা মনে হয় পাবেন না, বা 15 এও আছে কিনা আমি শিওর না। 15-16 এ আছে কিনা ফ্রেম টুলটা? হ্যাঁ 20 হবে, 20 এ আছে, 19 এও মনে হয়, মেবি এটা 18 থেকে অ্যাড হয়েছিল, বুঝছেন? 18 থেকে না, আমি 20 চালাচ্ছি এখন, আমি এখন 20 চালাচ্ছি। পেন টুল আর ওই যে ক্রপ টুল শিখাবেন? না না, আজকে ক্রপ টুল এবং ফ্রেম, পেন না, ফ্রেম ফ্রেম টুল এবং ক্রপ টুল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই দুইটা টুল আমরা ছোট ছোট বিষয় করে আগাবো, এবং চেষ্টা করব আমাদের ফটোশপের প্রত্যেকটা টুলস বার নিয়ে আলোচনা করার। যদিও প্রত্যেকটা টুল বার আপনাদের মডিউলের ভিতর থাকবে না বা মডিউলে নাই, কারণ আমরা মডিউলের ভিতর নিয়ে বা মডিউল অনুযায়ী আমরা ক্লাস করাবো না, মডিউলের বাইরেও অনেক কিছু শিখবো, ঠিক আছে? যেটা আমাদের বাস্তব ক্ষেত্রে প্রয়োজন হবে। আমরা যদি টুলস বার সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারি প্রত্যেকটা টুলস সম্পর্কে, তাহলে আমরা যে কোনো কাজ নিজেরাই করতে পারবো। যদি টুলস সম্পর্কে আমাদের বেসিক ধারণা, অ্যাডভান্স ধারণা যদি না থাকে, তাহলে আমরা যে কোনো ডিজাইন যদি করতে বলা হয় কোনো কিছুই করতে পারবো না আমরা, বুঝতে পেরেছেন? ট্যাটুটা ওয়ার্ক করা হবে পেন টুল দিয়ে। কেন? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল নিয়ে আসতে হয়। ট্রান্সফর্ম টুল নিয়ে আসার পরে মাউসের রাইট পাশে ক্লিক করতে হয়, ওইখান থেকে ওয়ার্ক নামে একটা অপশন আছে, ওয়ার্ক করতে হয়। আপনি ক্লাসের ভিডিওটা ভালো করে দেখেন, দেন আপনি যদি বুঝতে না পারেন আপনি কি গ্রুপে বলেছেন? আচ্ছা, আর দ্বিতীয় যে ব্যাপারটা আপনাদের বলেছিলাম যে গ্রুপ স্টাডি করতে, সেই কাজ কি হচ্ছে? আপনাদের প্রতিদিন একটা সময় অ্যাটলিস্ট 1 ঘন্টা
1.5 ঘন্টা করে প্রত্যেকে যদি সময় দেন, আপনাদের ছোট ছোট যে সমস্যাগুলো সবাই মিলে কি সমস্যাটা সমাধান করতে পারেন না? বলেন। আপনারা সবাই মিলে আলাদা আলাদা গ্রুপ, যেমন এখানে 2টা গ্রুপ আছে, আলাদা গ্রুপে আলাদাভাবে আপনারা যদি হচ্ছে আপনারা যারা আছেন তারা একসাথে বসে প্র্যাকটিস গুলো করতে পারেন না? তাহলে হয় কি যে নিজেদের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, ঠিক আছে, বন্ধুত্বমূলক সুলভ সম্পর্ক তৈরি হয়। পাশাপাশি নিজেদের যে কাজগুলো সেই নিজেদের কাজগুলো খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন এবং যে যদি কোনো প্রবলেম হয় একজন আরেকজনকে এমনি হেল্প করতে পারবেন। GD20 এ যারা আছেন তারা যদি একসাথে বসে এভাবে কাজ করেন নিজেদের ভিতরে সম্পর্কটা আরো ভালো তৈরি হবে, তাই না? এবং একসাথে বসে কাজ করলে দেখা যাচ্ছে অনেকের কাজ করতে মন না চাইলেও অনেকে ওই একসাথে বসে সবাই কাজ করতেছে, একজন বসে থাকতে তখন ভালো লাগে না, সেও কিন্তু ইচ্ছা করে এই কাজটা করে। যেমন করি আর কি। হ্যাঁ, GD17 এ যেমনটা সবাই করে থাকে। GD19 এর যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি খুব তাড়াতাড়ি আপনাদের ভিতরে দেখতে চাই সবাই মিলে একসাথে প্র্যাকটিস করতেছেন। GD19 এর কে কে আছেন বলেন তো? হৈমন্তী আপু আর কে কে আছেন? তারেক ভাই আছেন? এই মুখগুলো কিন্তু প্রত্যেকেই পরিচিত আমার, এবং প্রত্যেকেই আপনারা নিয়মিত ক্লাস করেন, ঠিক আছে? তো হ্যাঁ বলেন। হ্যাঁ, এই পরিস্থিতিটা কেন এখনো তৈরি হয় না নিজেদের ভেতরে? আমরা প্রত্যেকদিন 25 জন বা 20 জন আপনাদের ক্লাস করতেছেন, এই 20 জন তো একসাথে বসে আমরা কাজ করতে পারি, তাই না? এই 20 জন যদি একসাথে বসে কাজ করি তাহলে কি হয়? এই 20 জন যদি আমরা একসাথে বসে কাজ করি তাহলে এই 20 জনের মধ্যেও সুন্দর সম্পর্ক তৈরি হবে। আমরা যে কোনো সময় যে কোনো বিপদে একজন আরেকজনের কাজ করে দিতে পারবো, তাই না? বা একসাথে কাজ করলে একসাথে আমরা নিজেরা একসাথে সবাই স্কিল ডেভেলপ করতে পারবো। এই বিষয়টা এখন থেকে মাথায় নিয়ে কাজ করতে হবে, এবং আমি চাই আপনারা প্রত্যেকের সাথে পরিচিত হবেন। এবং তারেক ভাই আছেন না? গ্রুপে কাজ করেছেন আজকে কে কে বলেন তো? GD19 এর আপনাদের হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেছেন কে কে? 4-5 জনের আমি কথা শুনেছি করেছি, ক্লাস করেন 20 জন, এবং খুঁজে দেখতে গেলে এরকম 8 জন মতো বা 9 জন মতো কাজ কমপ্লিট করেছেন, আর বাকি যারা কাজ কমপ্লিট করেন নাই। ঠিক আছে, আমি আগে তো করেছি, কিন্তু আমি একটা করে করেছিলাম, ক্লাস করতে পারিনি, সেটা হচ্ছে ব্যাকআপ আজকে দিনটাও লাগিয়ে গেছে, আসলে কালকে সব কিছু করতে পারি। আজকে ক্লাস শেষে আপনারা গ্রুপে আলোচনা করবেন যে কখন আপনারা একসাথে বসে কাজ করতে সক্ষম হবেন, সেটা রাত 9টা হোক বা 10টা থেকে 11টা হোক, 9টা থেকে 10টা হোক। সবাই যে বিষয়টা আমি মনে করি, এই এখন বর্তমান সময় কেউ 12টা 1টার আগে কেউ ঘুমায় না, বর্তমান সময় কেউ ঘুমায় না, 12টা 1টা পর্যন্ত সবাই জেগে থাকে। তো আমরা যদি এই দেখা যাচ্ছে 10টা থেকে 11টা বা 9টা থেকে 10:30 বা 10:30 থেকে 11:30 বা 12টা পর্যন্ত যদি একসাথে বসে 1-1.5 ঘন্টা সময় স্পেন্ড করতে পারি, তাহলে কি হবে? নিজেদের মধ্যেও কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে, পাশাপাশি কি হবে, আমরা নিজেদের কাজগুলোও কিন্তু কমপ্লিট করতে পারবো, এবং ছোটখাটো বিভিন্ন সমস্যায় পড়তে হয় এই সমস্যাগুলো কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। আজকে আমার কাছে একজন কোশ্চেন করতেছে যে ভাই আমি কালার দিচ্ছি কালার হচ্ছে না, সে কিভাবে কালার দিচ্ছে কালার হচ্ছে না? সে এইভাবে একটা নতুন লেয়ার নিচ্ছে,
লেয়ার এখান থেকে কালার সিলেকশন করতেছে, ওকে দিচ্ছে, কালার হচ্ছে না তার পেজে। আমরা বলছি ভাই আমার ফটোশপের সমস্যা, আমার কালার হচ্ছে না ফটোশপে। এখন ভাই তুমি যদি টুল ইউজই না করো, পেন পাকের টুল ইউজ করো, আমি যেটা প্রথম ক্লাসে দেখেছি, অথবা অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ যদি না করো, কালারটা কেমনে হবে? অথবা সিলেকশন বাদে কালার দিতে গেলে অল্ট শিফট ব্যাক স্পেস অথবা কন্ট্রোল শিফট ব্যাক স্পেস যদি না ক্লিক করো, কালারটা তোমার কোথা থেকে আসবে, তাই না? কোনো অবজেক্টের কোনো লেয়ারে যদি কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টে যদি আমি কালার চেঞ্জ করতে যাই, সেই কালারটা যদি অল্ট শিফট ব্যাক স্পেস বা কন্ট্রোল শিফট ব্যাক স্পেস না দেওয়া যায়, সেই কালারটা কি চেঞ্জ হয় সিলেকশন বাদে? বলেন, সিলেকশন হবে? কালার চেঞ্জ কি হবে? হৈমন্তী আপু আপনার স্ক্রিন অফ করেন, আমি অফ করে দিচ্ছি। তো এই যে সিম্পল বিষয়গুলো, যে আমরা কিভাবে কালার হচ্ছে বুঝতেছি না। আবার অনেকেই মনে করেন যে কাজ করতে যে কি করতেছে, আমাদের ইমেজটাকে ওই যখন ইরেজার টুলতে ডিলিট করতে যাচ্ছে, ইমেজ নাকি ডিলিট হচ্ছে কালারের সাথে। ইমেজ তো ডিলিট হবেই ভাইয়া, আপনি যদি ইমেজটাকে আলাদা লেয়ারে না করে আপনি ইমেজটাকের উপর যদি আপনি কাজ করেন, প্লাস ইফেক্ট যদি আপনি ইমেজের উপরে দেন সরাসরি, ডিলিট করতে গেলে তো ওই আপনার পিকচার ডিলিট হবে, তাই না? আবার অনেকে কি কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করতেছে, ইমেজটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে ওপেন হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে, যখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করলে এটা কখনো পারফেক্ট ভাবে কাজ হয়? ওটা কাজ হবে বলেন? ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করতে হলে অবশ্যই আগে আনলক করে নিতে হবে, অথবা কন্ট্রোল থেকে লেয়ারটা কি কপি করে নিয়ে কাজ করতে হবে না? এই যে ছোট ছোট প্রশ্ন বা এই সমস্যা কিন্তু আমি মনে করি প্রত্যেকটা গ্রুপের কম বেশি আছে, প্রত্যেকটা গ্রুপের কম বেশি আছে। অনেকেই সেগুলো বলে, অনেকেই বলে না। যারা বলে তারা ভুল করলেও শিখতে পারে, আর যারা বলে না তারা তো কখনোই শিখতে পারে না। ওই সারাদিন ভিডিও দেখেই পার করে দেবে, কিন্তু ভিডিও দেখে কিছু শিখতে পারবে না। আসলে লাইভ ক্লাস একসাথে বসে প্র্যাকটিস করা আর ভিডিও থাকতে এক না। প্র্যাকটিসটা সব থেকে বড় বিষয়। আর আপনি একদিন যদি প্র্যাকটিস না করেন, পরে কি করেছেন সেটা, আজকে যেটা প্র্যাকটিস করেছেন পরের দিন যদি আবার না ইউজ করেন, চেষ্টা না করেন, দেখবেন ভুলে যাচ্ছেন। দেখবেন যে ভুলে যাচ্ছেন। এবং পোস্ট করার ক্ষেত্রে যেটা বললাম, সবগুলো একসাথে করে পোস্ট করবেন, সবাই আলাদা আলাদা যাদের গ্রুপ আছে গ্রুপ ওয়াইজ একসাথে বসে কাজ করবেন। আমি যদি 19 গ্রুপের দেখি যে সমস্যা, যে আপনারা করতেছেন না, তাহলে কিন্তু খবর আছে, বুঝছেন? আর যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, প্রত্যেককে 90% ক্লাসে কিন্তু উপস্থিত থাকাই লাগবে। যদি আপনি এই কোর্স শেষ করতে চান এবং এখান থেকে যে সার্টিফিকেটটা চান, এটার জন্য 90% ক্লাসে আপনাকে উপস্থিত থাকতেই হবে। পাশাপাশি কি করতে হবে বলেন তো? আমাদের যে কমপক্ষে 10টা করে রিভিউ, সেই রিভিউ কিন্তু অর্জন করতে হবে, এবং সেটা তো আমরা অনেকেই করে ফেলেছি, তাই না? এখানে যারা উপস্থিত আছে, আমরা 95% প্লাস 98% লোক 98% লোক কিন্তু আপনারা এখান থেকে কমপ্লিট করে ফেলেছেন। এখন বিষয় আসি 90% ক্লাসের, 90% ক্লাসের কথা আসি। এখন আমার ক্লাসের টাস্কগুলো যদি প্রতিদিন কমপ্লিট না করেন, আমি তো নেক্সট ক্লাসগুলো করতে দেবো না। আমার ক্লাস করবেন, ক্লাসগুলো যদি কমপ্লিট না করেন, সেই ক্লাস করার কোনো মানে হবে? দিন শেষে আমার সুনামটা থাকবে না। প্রত্যেক ব্যাচে আমার যে সুনামটা থাকে বা এলইডিপিতে আমার যে সম্মান, সেই সম্মানটা কিন্তু থাকবে না যদি আপনারা ঠিকমতো প্র্যাকটিস না করেন। আমি তো চাই প্রত্যেকে এখান থেকে ভালো কিছু করুক। দিন শেষে শুধু সার্টিফিকেট না, দিন শেষে এখান থেকে শুধু সার্টিফিকেট না, একটা ভালো জ্ঞান বা ভালো একটা শিক্ষা যেন এখান থেকে নিয়ে যেতে পারে তাদের সাথে। আমার কাছে সার্টিফিকেটের মূল্য নেই, ঠিক আছে? সার্টিফিকেট দিয়ে আপনি একটা জব পেলেন, কোনো সমস্যা নেই, ভালো সার্টিফিকেট দিয়ে আপনি একটা ভালো জবই পেলেন, সমস্যা নেই। আপনি সার্টিফিকেটের কারণে আপনি একটা ভালো জব পেলেন, কোনো সমস্যা নেই, একটা ভালো জব পেলেন। এখন ওই কোম্পানিতে যুক্ত হওয়ার পরে আপনি গ্রাফিক ডিজাইন পদে না হন, আপনি একটা অন্য পদে যুক্ত হলেন, আপনার গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেট দেখে আপনাকে জয়েন করানো হলো। এখন পরবর্তী কোম্পানির একটা বিভিন্ন কাজে আপনাকে বলা হলো যে যে অমুক সাহেব আপনি একটা এটা ডিজাইনটা করে দেন তো, আপনি আপনার সার্টিফিকেট করছেন। এখন আপনি যদি কাজ করে না দিতে পারেন, আপনার চাকরি থাকবে? ওই সার্টিফিকেটের কোনো মূল্য কি তখন থাকবে? আপনাকে কাজ শিখতে হবে,
কাজ শেখার সাথে সেই সার্টিফিকেটটাও রাখতে হবে। সার্টিফিকেটের মূল্য নেই তা না, প্রত্যেকটা জিনিসের মূল্য আছে। তখনই মূল্য আছে যখন আমরা ওই বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকবো, তাই না? ওই জিনিসের মূল্যটা আমাদের কাছে তখনই থাকবে যখন ওই জিনিসটা আমি জানি। আমি বুক উঁচু করে চোখে চোখ রেখে বলতে পারবো যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো, তখনই কিন্তু এটার মূল্য থাকবে। ওইটার কারণে যখন আমাকে কোনো সম্মান দেওয়া হবে তখন সেই সম্মানের মূল্যটা আমরা পাবো। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তো এখন থেকে অনেক সময় আছে, জাস্ট আমাদের এখন স্টার্ট। এখন থেকে যে ভুলগুলো আমরা করতেছি সেই ভুলগুলো আমরা নেক্সট দিনগুলোতে না করার চেষ্টা করব। নেক্সট দিনগুলোতে যেন এই ভুলগুলো আমাদের না করতে হয়, ঠিক আছে? এখন থেকে সংশোধন করতে হবে নিজেদেরকে। এখনো অনেক সময় আছে, অনেক সময় আছে। এখন আমরা সাবধান হয়ে যাই এবং প্র্যাকটিস করা শুরু করে দিই। যদি প্র্যাকটিস এখন থেকে না করি, বেসিক টুলস গুলো নিয়ে যদি আমরা সঠিকভাবে আলোচনা বা বুঝতে না পারি, আলোচনাগুলো যদি সঠিকভাবে বুঝতে না পারি বেসিক টুলসে, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে এই কাজগুলো আমরা কখনোই কমপ্লিট করতে পারবো না। বা বড় যখন কাজ করা হবে, একসাথে একাধিক টুলস ইউজ করা হবে, তখন কোনো কিছু মাথায় ঢুকবে না। এমনটা যেন আমাদের ক্ষেত্রে না হয়, মনে থাকবে তো প্রত্যেকে? এখানে যারা 50-55 জন, যারা অ্যাটলিস্ট 55 জন যারা যুক্ত আছেন, প্রত্যেককে বলতেছি তারা প্রত্যেকেই চেষ্টা করবেন সময় মতো কাজ করার। গ্রুপে যেভাবে আপলোড করতে বললাম সেভাবে আপলোড করবেন। পাশাপাশি কি করবেন বলেন তো, ক্লাসের টাইম যখন শুরু হবে ঠিক টাইমে ক্লাসে আসবেন এবং ক্লাসে কখনো এক্সকিউজ দিবেন না ক্লাসে, যে আমি এই কারণে কমপ্লিট করতে পারি নাই, অথবা এই কারণে আমি লেট জয়েন করেছি, আমার নেটের সমস্যা ছিল, বা আমি বাসায় ছিলাম না। আমি আপনাদের আগেও বলেছি, এখনো আবার বলতেছি, আপনি ডিজাইন শিখতে এসেছেন এবং এমন ভাবে মাইন্ডটাকে সেট আপ করেন যে এই 6 ঘন্টা আপনি এই কাজ শেখার পিছনে সময় দিবেন, আপনার লাইফ থেকে এই 6 ঘন্টা হারাই গেছে, বুঝছেন? এই 6 ঘন্টা মনে করবেন আপনার লাইফে কোনো মূল্য নেই। আপনার সময়টা এখন থেকে শুরু হবে 24 ঘন্টায় না। অন্যদের যদি 24 ঘন্টায় দিন হয়, আপনার জন্য হবে 18 ঘন্টায় দিন, ঠিক আছে? এই 6 ঘন্টার হিসাব করবেন না, আপনি ওই 18 ঘন্টার ভিতরেই সবকিছু কমপ্লিট করবেন। আপনার ক্লাস টাইমে কোনো কাজ থাকতে পারবে না। ক্লাস টাইমে ক্লাসে উপস্থিত অবশ্যই হতে হবে। ডেস্কটপের সামনে বসে ক্লাস করেন, একটা খাতা কলম নিয়ে ক্লাসে বসেন, দেখেন শিখতে পারেন কিনা, প্র্যাকটিস করেন, শিখতে পারেন নাকি দেখেন। হয়তো 3 মাসে শিখতে পারবেন না, আপনি এইভাবে কাজ করেন, একজন 3 মাসে শিখতে পারতেছে, আপনি পারতেছেন না, কোনো সমস্যা নেই, আপনি 6 মাস পর ঠিকই শিখতে পারবেন যদি এইভাবে আগাতে থাকেন। আমি তো আপনাদের পথ দেখানোর জন্য এসেছি, তাই না? আমি দেখাচ্ছি, আমি জানি যে কোন পথে গেলে আগাবেন আর কোন পথে গেলে ভুল করবেন। কারণ আমি কিন্তু একসময় আপনাদের মতো ওইখানে বসেছিলাম, খুব বেশি দিনের পার্থক্য না, হয়তো 2 বছর এখনো হয় নাই, 2 বছর আগে কিন্তু 1 থেকে 1 বছর 7-8 মাস আগে কিন্তু আমি আপনাদের মতো একজন স্টুডেন্ট হিসেবে ওইখানে বসে ক্লাস করেছি। আমি কিন্তু জানি যে একজন স্টুডেন্ট হিসেবে মনের ভিতরে কি কাজ করে, বা একজন স্টুডেন্ট হিসেবে কোন পথে আগালে সফল হওয়া যেতে পারে, অন্তত অনলাইন সেক্টরে, অন্তত গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কি কি করা লাগতে পারে, সেই বিষয়টা আমি অন্তত জানি, অন্তত এতটুকু কিন্তু বুঝি। হয়তো আপনাদের থেকে বয়সে অনেক ছোট হতে পারে, কিন্তু অনলাইন সেক্টরে আমার হিউজ জ্ঞান আছে। আমি এই ক্ষেত্রে হিউজ সময় এখানে পার করেছি এবং আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হতে পারে, আমি বলতে পারি, মানে বুক খুলে বলতে পারি, এটা আমার বড় অ্যাচিভমেন্ট। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে হিউজ ভালো ধারণা আছে, হিউজ না থাকলে একটা ভালো ধারণা আছে, যেখান থেকে আমি মার্কেট প্লেস এবং বাইরের দেশের কোম্পানির সাথে কাজ করতে পারতেছি। তো আমি চাই প্রত্যেকে এইভাবে কাজ করেন, প্রত্যেকে আমার মতো একটা পর্যায়ে নিজেদের তৈরি করেন, নিজেদের প্রতিষ্ঠিত করেন, নিজেদের পরিচয় দিতে পারেন। আজকে আপনাদের কেউ চেনে না, 2 বছর পর যেন আপনাদের প্রত্যেককে চিনতে পারে সবাই, বা আপনার ফ্যামিলি থেকে আপনি সম্মান পেতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আপনার সম্মানটা পেতে পারেন, সেটার দায়িত্ব তো আমি নিতে চাই। সেই দায়িত্ব তো আমাকে দিতে হবে, আমার কথা মতো কাজ করতে হবে, তাই না? তো এখনো অনেক সময় আছে, আমরা চেষ্টা করি কথা মতো কাজ করার, যেভাবে দেখানো হচ্ছে সেভাবে প্র্যাকটিস করার। আশা করি দিন শেষে আমাদের প্রত্যেকেই ভালো কিছু করতে পারবো।
আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আমি যখন কাজ শিখেছি তখন আমি প্র্যাকটিস করতাম 6 ঘন্টা 12 ঘন্টা প্রতিদিন। আমার প্র্যাকটিস, খাওয়া দাওয়া, তাছাড়া কোনো কিছু ছিল না, সব বাদ। তো কোনো কাজকে এইভাবে ভালোবেসে দেখেন, ভালোবেসে কাজ শিখতে হবে। শুধুমাত্র শিখতে হবে এই জন্য না, সেটাকে ভালোবাসতে হবে আগে। ভালোবেসে কাজ শিখে দেখেন, সেই কাজ সেখান থেকে ভালো কিছুই আপনি সবসময় পাবেন। ঠিক আছে, আমরা নামাজটা শেষ করব। নামাজ শেষ করে আমাদের যে দুইটা টুলস বার নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই দুইটা টুলস বার নিয়ে আমরা আলোচনা করব। তো ফটোশপে আমরা প্রথম 4টা টুলস দেখেছি, আজকে এর পরের 2টা টুলস দেখব। এই 2টা টুলস কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা এগুলোকে সব ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই। ইমেজটা থাক, 2টা ইমেজ তো ডিলিট করে দিই, আবার নতুন করে ইমেজ নিয়ে আসি, সমস্যা নেই। তো আমরা ক্রপ টুলের কাজ দেখব। ক্রপ মানে কি? কোনো কিছু কাটা, তাই না? কোনো কিছু কেটে ফেলা। এই ক্রপ টুলের কাজ, এই ক্রপের কাজ কিন্তু আমরা মোবাইলে অনেকেই করি, তাই না? ওই যে পিকচার থেকে কোনো কিছু এতটুকু পিকচার রাখতে চাচ্ছি, এতটুকু রাখবো না, এরকম করি না আমরা অনেকেই? ক্রপের সাথে, এই ক্রপের ব্যাপারটার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু এই ক্রপটাকে আমরা এখন শিখবো একটু অ্যাডভান্স পর্যায়ে। তো আমরা archive.com থেকে একটা ইমেজ ডাউনলোড করি। কপি ইমেজ, রেজোলিউশনটা এখান থেকে 300 দিলাম, ক্রিয়েট, কন্ট্রোল ভি। তো এই ইমেজটা আমরা এখানে পেস্ট করলাম, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নেই, আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিই, কোনো সমস্যা নেই, আমাদের ইমেজটা থাকলেই হচ্ছে। তো লকটা খুলে আমরা ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আমরা যদি এই যে ক্রপ টুল, প্রথমে ক্রপ টুলের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে কিন্তু। তো আমরা ক্রপ টুলে যদি প্রথমটাতে ক্লিক করি, এবং ক্রপের শর্টকাট কি? সি হচ্ছে ক্রপের শর্টকাট। আপনি যদি যে কোনো টুলসে থাকেন, সেখান থেকে যদি আপনি ক্রপ টুলে যেতে চান, আপনি যদি কিবোর্ডে সি প্রেস করেন, আপনার ক্রপ টুলটা এভাবে চলে আসবে। অথবা আপনি যদি এই ক্রপ টুলের উপরে যে ক্লিক করেন, আপনার দেখেন একটা এরকম ঝিরঝির করবে এবং একটা বর্ডার তৈরি হবে। বুঝতে পেরেছেন সবাই? এতটুকু বিষয় কি দেখা যাচ্ছে? আমরা কন্ট্রোল সি ক্রপ টুলটা আনতে পারি, অথবা আমরা যদি এই ক্রপ টুলের উপরে ক্লিক করি, এরকম ক্রপের অপশনটা আসবে। এখন এই ক্রপটা আসলে কিভাবে হয় বা কিভাবে করতে পারি? আমরা যদি আমাদের নিজেদের স্বাধীনভাবে ক্রপ করতে চাই, এই স্পিকারগুলো সবাই একটু অফ করেন তো। নিজের মতো করে যদি ক্রপ করতে চাই, আপনি উপর থেকে এখন নিচের দিকে ক্রপ করবেন, আমাদের স্কাই এতটুকু দরকার নাই। আমরা যদি এইভাবে ক্রপ করি, এই মাঝখানে ধরে দেখেন নিজের মতো করে উপর থেকে ক্রপ হচ্ছে, তাই না? আপনাকে যদি উপর থেকে ক্রপ করতে হয়, উপরের মাঝখানে যে আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে ক্রপ করতে হবে। যদি সাইড থেকে আপনাকে ক্রপ করতে হয়, এই সাইডে দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে না? আমরা কি দেখতে পাচ্ছি? এই এরকম একটা আইকন ছোট, এই সাইডে ক্লিক করলে এইভাবে, ঠিক আছে? এই সাইডে ক্লিক করলে আমাদের এইভাবে এটা ক্লিক করতে হবে। এখন আমরা এতটুকু কিন্তু করেছি, এবং এই পাশের অংশটুকু আমরা হালকা ঝাপসা দেখতে পাচ্ছি, তাই না? হালকা ঝাপসা দেখতে পাচ্ছি। আমরা যদি এখন ইন্টারে ক্লিক করি, তাহলে কি হয়? ইন্টারে ক্লিক করলাম, আমাদের ওই অংশটুকু কিন্তু হাইড হয়ে গেছে, মনে করেন যে আমাদের ক্রপ হয়ে গেছে। এখন আমাদের ক্রপ কিন্তু হয়ে গেছে, ক্রপ হয়ে গেছে না? হ্যাঁ, ওই সাইজগুলো ডিলিট হয়ে গেল। এখন আমরা কি আসলে এই ক্রপ পিক্সেলগুলো ডিলিট করে দিয়েছি? আমরা যদি এখন মন চাই যে আমাদের মনে হচ্ছে যে না, আমরা একটু বেশি ডিলিট করে ফেলেছি, আমরা একটু কম ডিলিট করবো, আমাদের আরো একটু দরকার, তো আমরা এখন কি করতে পারি, তাই না? তো এখন আমাদের সামনে একটা ওয়ে আছে, সেটা আমরা যদি ক্রপ টুলে আবার ক্লিক করি, ক্লিক করে আমাদের উপরের দিকে একটু বেশি দরকার, আমরা উপরের দিকে ধরে যদি টান দিই, দেখেন আমাদের ওইগুলো কিন্তু আছে, এখনো ডিলিট কিন্তু হয় নাই, কিন্তু আমরা কিন্তু হাইড অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি না।
আমাদের যতটুকু দরকার ততটুকু বড় করে যদি আবার এটা ক্লিক করি আমাদের ওই অংশটা অ্যাড হলো। কেন আমরা দেখতে পাচ্ছি? কারণ এই ক্রপ টুলের ভিতরে আপনাদের দুটো অপশন দেওয়া আছে। আপনি যদি চান আপনি ক্রপ করে সেই পিক্সেলটাকে ডিলিটও করে দিতে পারেন, আপনি যদি চান ক্রপের সাথে সাথে ওই পিক্সেলটাকে রাখতেও পারেন। আমরা যখন এই ক্রপ টুলে ক্লিক করি একটু উপরের দিকে যদি একটা অপশন দেখি, ডিলিট ক্রপ পিক্সেল নামে একটা অপশন আছে, দেখছেন? ডিলিট ক্রপ পিক্সেল। আমরা যদি এইখানে ক্লিক করি এবং তারপরে আমরা এটাকে স্ক্রল করি, এবার যদি আমরা ইন্টারে ক্লিক করি, এখন আমরা বড় করতে গেলে সেই পিক্সেল কিন্তু আর পাবো না। এখন দেখেন ফাঁকা জায়গায় পড়ে আছে, আমরা বড় করতেছি, আমরা ট্রান্সপারেন্সি এরিয়া দেখতে পাচ্ছি। আমাদের পেজ সাইজটা আমরা চাইলে যত বড় ইচ্ছা তত বড় এভাবে করতে পারবো, কিন্তু আমাদের সেই পিক্সেল আমাদের সেই ইমেজ কি আর দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। অর্থাৎ যদি আপনি চান এই ইমেজ পিক্সেলটা কখনো ডিলিট হবে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন? যদি আপনি চান যে আমাদের এই ইমেজ পিক্সেলটা ডিলিট হবে না, তাহলে এই ডিলিট ক্রপ পিক্সেলে কখনোই টিক মার্ক দেবেন না। আপনি টিক মার্ক অফ করে রাখবেন, তাহলে নিজের মতো করে আপনি ক্রপ করতে পারবেন এবং পরবর্তীতে যদি আপনার চেঞ্জ করতে মনও চায় তাহলে কি করতে পারবেন? আপনি নিজের মতো করে সেটাকে চেঞ্জ করতে পারবেন, তাই না? আমি কি বলতে পেরেছি এতটুকু? এখন ক্রপের পাশে আরেকটা নতুন একটা অপশন আছে, দেখেন, কন্টেন্ট অ্যাওয়ার, তাই না? এই কন্টেন্ট অ্যাওয়ারটা কি? এখানেও তো টিক চিহ্ন দেয়া নেই। যদি এইখানে টিক চিহ্ন দেয়া থাকতো তাহলে কি হতো? সাপোজ মনে করেন আপনি ডিলিট ক্রপ পিক্সেলে ক্লিক করে আপনি উপর থেকে এতটুকু অংশ ডিলিট করে দিয়েছেন, কন্ট্রোল ইন্টার। এখন যদি আপনি এটাকে বড় করেন, আপনি তো এই পিক্সেলটা পাবেন না বা পিকচারটা পাবেন না, তাই না? কিন্তু আপনি ভাবতেছেন না আমার এতটুকু দরকার, এতটুকু অংশ আমাদের এটা দরকার বা আমাদের এতটুকু দরকার। তো আপনি যদি কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করে ইন্টারে ক্লিক করেন, তাহলে একটা লোডিং হবে এবং ফটোশপ থেকে এই কালারগুলো মিক্স করে একটা কালার কপি করে এখানে দেওয়ার চেষ্টা করবে, দেখছেন? সেম ভাবে যদি আপনি এই সাইড থেকে ক্রপ করতে চান, এতটুকু বানাতে চান, আপনি যদি এখন ইন্টারে ক্লিক করেন, কন্টেন্ট অ্যাওয়ার আমাদের কি আছে? টিক চিহ্ন অবস্থায় আছে। এই অংশটুকু দেখেন এক্সট্রা অ্যাড করে দিল, তৈরি করে দিল, কিন্তু এই রিলেটেড এইখানে আশেপাশে যে অবজেক্ট গুলো আছে ওই অবজেক্টের সাথে একটা মিল রেখে করে দিল। কিন্তু সেম বিষয়টা যখন আপনি অনেক বেশি বড় করতে যাবেন তখন কিন্তু বিষয়টা খারাপ আকারে হয়ে যাবে, ঠিক আছে? আমরা ক্লিক করি, এবার একটু বেশি বড় করলাম, দেখি কি হয়, তাই না? দেখেন আমাদের এইখানে দেখেন কেমন একটা, এখানে কি ঠিক আছে বলেন? এই অংশটুকু কেমন যেন হয়ে গেছে, তাই না? বা একটু যদি খেয়াল করে দেখেন এই যে এক্সট্রা মেঘগুলো, এইগুলো কিন্তু কপি করে করে এক্সট্রা বসাই দিয়েছে, তাই না? এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকু আবার কপি করে কিন্তু এখানে বসাই দিচ্ছে। তো যখন আমাদের হিউজ দরকার হবে, এক্সট্রা দরকার হবে, তখন কিন্তু এইগুলো খুব ভালো লাগবে না, কিন্তু অল্প বা কম ছোট ছোট একটা ব্যাপারের ক্ষেত্রে আমাদের পিকচারটা একটু বড় দরকার। আমরা ডিরেক্ট ক্রপ করি নাই, ঠিক আছে? সাপোজ আমি এটাকে ক্রপ করি নাই, আমাদের পিকচারটা এরকম, ডিরেক্ট ক্রপ করে নেই, আমাদের পিকচারটা এরকম, আমরা এই পিকচার থেকে একটু বড় করতে হবে, আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে ছোট একটু বড় করতে হবে, অল্প সাইজ একটু বড় করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কন্টেন্ট অ্যাওয়ারটা ইউজ করতে পারবেন। আমি কি দেখেন লেয়ার 0 তে ক্লিক করে করেছি, তাহলে কি হবে? আমাকে তো লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, তাই না? আমরা যদি লেয়ার সিলেক্ট না করে কাজ করি, কোনোদিন কাজ হবে আমাদের ঠিক মতো?
যে লেয়ারে আমরা কোনো কাজ করব সেই লেয়ার তো আমাদের সিলেকশন থাকতেই হবে। দেখছেন এক্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? বেশি বাড়ালে মনে হয় যে ওরা একটু দিয়ে একটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, বেশি বাড়ালে তখন কিন্তু এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে ক্রপ টুলের সাথে আমরা এইভাবে কন্টেন্ট অ্যাওয়ার্ডের সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, এক্সট্রা অংশ তৈরি করতে পারি। আমরা এটাকেও চেকমার্ক অফ করে রাখবো সবসময়। এরপরে আমাদের সামনে আসতেছে গ্রিডের একটা অপশন। তো এখানে বেশ রকমের আমরা গ্রিড পাই। এটা হচ্ছে রুল অফ থার্ড গ্রিড। তো এটা সবথেকে বেশি ইউজ করা হয় আমাদের ক্রপের ক্ষেত্রে। আমরা যদি একটা কর্নার ধরে ক্লিক করি, দেখেন এই একটা ইমেজ, একটা কর্নার ক্লিক করার সাথে এই ইমেজটাকে 3টা ভাগে সমান ভাগে বিভক্ত করেছে, তাই না? আমরা যখন এটাকে ক্রপ করি তখন কি এই 3টা ভাগে 3টা সমানভাবে বিভক্ত হচ্ছে না? দেখেন আমরা যদি আমরা হরিজন্টাল বা ভার্টিক্যালি যদি টান দিই 3টা সমানভাবে বড় হচ্ছে, হরিজন্টাল ভাবে টান দিলেও কি সমানভাবে বড় হচ্ছে না খোপগুলো? তো এটাকে বলা হয় হচ্ছে আমাদের রুল অফ থার্ড। এখানে গ্রিড বিভিন্ন রকমের গ্রিড আছে, ডায়াগোনাল আছে, ঠিক আছে? আপনি যদি ডায়াগোনাল আকারে আরো নিতে চান, অ্যাড করতে চান, ডায়াগোনাল আকারে যদি আপনি ইমেজটাকে বড় ছোট করতে চান সেটা পারবেন। আপনি এটাকে সেন্টার আকারে রাখতে চাচ্ছেন যে অংশটা, সেই অংশটা রাখলেন এইভাবে, তাই না? ধরে যদি আপনি এইভাবে নিয়ে আসেন, বা এই ইমেজটাকে আপনি সেন্টারে রাখতে চাচ্ছেন, এভাবে কি রাখতে পারবেন না? তো এই গ্রিড গুলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজে ইউজ করে থাকি। এখান থেকে গোল্ডেন স্পাইরাল আছে, এই যে স্পাইরাল আকারে আপনাকে এরকম বড় ছোট করবে, স্পাইরালের বাইরে অংশগুলো ডিফেক্ট হবে এরকম। বুঝতে পেরেছেন? ইন্টারনেট ক্লিক করলে স্পাইরাল আকারে যতটুকু একটা পরিমাপ, একটা আপনি চাইলেই নির্দিষ্ট, মানে আপনি এইভাবে ধরে যদি চেঞ্জ করেন, যদি আপনার প্রথমে জাস্ট নর্মাল রুল থাকে, আপনি যদি নিজের মতো করে এভাবে চেঞ্জ করেন, সেটা আসলে কখনোই সঠিকভাবে একটা নির্দিষ্ট পরিমাপে আসলে ক্রপ হয় না। ক্রপের একটা নির্দিষ্ট পরিমাপ আছে, সেই পরিমাপগুলো মনে করেন আপনার এই অপশনগুলো দিয়ে থাকে, বুঝছেন? আপনি যদি গ্রিডে ক্লিক করেন, ছোট ছোট আপনার হচ্ছে যে গ্রাফ পেপারে যে খোপ না, ওই খোপের মতো হয়ে যাবে, দেখছেন? আপনি এখন সূক্ষ্ম ভাবে আপনি চাইলে কিন্তু কোনো কিছু এডিটিং করতে পারেন, তাই না? যে এই পাশে এতটুকু রাখবো, এই পাশে এতটুকু রাখবো, সূক্ষ্মভাবেও কিন্তু আপনি এই গ্রিড দিয়ে কাজ করতে পারেন। তো ক্রপের এই গ্রিডটা খুবই কাজের একটা ব্যাপার, আপনারা এখান থেকে বিভিন্ন বিষয় ইউজ করতে পারেন। তো এরপরে আমাদের সামনে একটা অপশন আসতেছে এই রেশিও। প্রথম দিকে আমরা স্টেন্স, এটা একটু পরে আলোচনা করব। তো এই রেশিওটা কি, আমরা 1:1 আকারে ছোট করবো, অর্থাৎ 1/1 পিক্সেল স্কোয়ার আকারে। এটা 4/5, তাই না? দেখেন আপনি যেভাবে ছোট করেন, আপনি রোটেট করতে যান, দেখেন যেভাবে করতে যান এটা সমানভাবে কিন্তু সমান্তরাল ভাবে কিন্তু বড় ছোট হচ্ছে, তাই না? সমান হবে না? এই পরিমাপগুলো যেটাতে আপনি ক্লিক করেন প্রত্যেকটাই সমানভাবে হবে। তো আপনি যদি এখানে অরিজিনাল ফ্রেমে রাখতে চান, এটা অরিজিনাল ফ্রেমে রাখেন, কোনো সমস্যা নেই, নিজের মতো করে তখন কাজ করতে পারবেন। আর যদি এখানে যে কোনো আলাদা আলাদা রেশিও নিয়ে কাজ করতে চান, রেশিওতে ক্লিক করেন, বা রেশিওতে অবস্থায় রাখার পরে এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে রাখেন, তাহলে আপনি নিজের মতো করে তখন কাজ করতে পারবেন, বুঝছেন? আমরা অনেকেই নিজের মতো করে কাজ করতে পারতেছি না বলে, এটার কারণ হচ্ছে এখান থেকে রেশিও কোনো কিছু সিলেক্ট করা আছে এবং এটা ক্লিয়ার না করা পর্যন্ত আপনি নিজের মতো করে বড় ছোট করতে পারবেন না। দেখেন আমি কি এখন এই কর্নার ধরে কি বড় ছোট করতে পারতেছি নিজের মতো করে? পারতেছি না। কিন্তু যখন এখানে ক্লিয়ারে ক্লিক করে এগুলো ভ্যালুগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তখন আমরা নিজের মতো করে যে কোনো কর্নার ধরে বড় ছোট করতে হচ্ছে, ক্রপ করতে পারছি। বিষয়টা কি মাথায় এসেছে? এখন স্টেজ চেনটা কি এটা আমরা একটু আলোচনা করব। স্টেজ চেনটা হচ্ছে একটু আলোচনা করার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসবো নতুন। আমি
আমরা এক্সাম্পল হিসেবে এই ইমেজটা নিয়ে যাই। ইমেজটাকে একটু কাজের জন্য আমরা একটু এই ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম নিয়ে আসে একটু রোটেট করলাম, ঠিক আছে, একটু রোটেট করে বড় করে দিলাম। এখন আমরা চাচ্ছি এই যে ইমেজটা রোটেট অবস্থায় আছে না, বেঁকা অবস্থায় আছে না, এই বেঁকা কোনো ইমেজকে আমরা কিন্তু এই স্টেন দিয়ে ছোট করতে পারি, বা সরি সোজা করতে পারি। আমরা এটা না, নতুন এই ইমেজটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়ান আগে একটা এক্সাম্পল নিয়ে আসি। কোন বাঁকা জিনিসকে সোজা করতে পারবো আমরা, যে কাট হয়ে আছে বুঝছেন, এক সাইডে কাট হয়ে আছে একটা বিষয়, এটাকে আমরা এখন সোজা করে দেবো। সেটা কিন্তু আমরা এই ক্রপ টুলের মাধ্যমে সেটা করতে পারি। এই ইমেজটা আমরা নিয়ে যাই, ট্রান্সফর্ম টুলটা একটু বড় করে আমরা এটাকে হালকা এরকম রোটেট করে দিলাম, ব্যাকা করে দিলাম। এখন বোঝা যাচ্ছে ইমেজটা ব্যাকা। এখন আমাদের কাছে এরকম একটা ব্যাকা ইমেজ আছে, আমরা চাইলে এই স্টেন দিয়ে এটাকে ঠিক করতে পারি। কিভাবে? আমরা ক্রপ টুলে ক্লিক করে যদি এই যে আইকনের উপরে ক্লিক করি, একটা আইকনের উপর ক্লিক করার পরে এখন ব্যাকা কোন জায়গা থেকে আছে, এইখান থেকে এই ব্যাকা না, আমরা যদি এইখান থেকে এইভাবে যদি ক্লিক করি তাহলে কি সেই ব্যাকাটা সোজা হয়ে যাচ্ছে না? সোজা হয়ে যতটুকু ক্রপ করার দরকার ক্রপ করে আমাদের সোজা করে দিচ্ছে। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি, আমাদের ব্যাকা ইমেজটা কি সোজা হয়ে গেছে না? কন্ট্রোল জেড দিই, বুঝতে পারছেন? মানে এটা যদি একটু ইয়ে করে থাকে যখন আমরা কাজ করতে কোনো সময় নিলে স্ক্যান নিলে আমাদের কাজ করা থাকে, সেটাতে অন্য সোজা করতে এরকম দেখি সেম বিষয় তো সেই ইমেজের ক্ষেত্রে করেন। আর যেভাবে ব্যাকা আছে দেখেন, এই পিকচারটা কিভাবে ব্যাকা আছে, এইভাবে ব্যাকা আছে না, এক সাইডে এরকম কাট হয়ে আছে না। এখন যেইখান থেকে যেভাবে ব্যাকা আছে আমরা স্টেন্সটা নিয়ে আমরা যদি সমান করতে চাই, যে এটাকে আমরা উপরের দিকে নিয়ে আসি, এইভাবে না যদি আমরা এইভাবেও যাই, বিষয়টা কি সোজা হবে না? সোজা হবে না, কিন্তু সোজা হচ্ছে, কিন্তু এই ইমেজের এই সাইডে কিন্তু আমাদের কোনো আর পিক্সেল নেই, যার কারণে প্রপার হইতে হচ্ছে না। আমরা যদি নিচের সাইড থেকে, যেটা নিচের দিকে আছে ব্যাকা হয়ে নিচের দিকে আছে, সেই দিক থেকে তার বিপরীত দিকে যাই, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের সঠিকভাবে কাজ করবে। এখন যদি আমরা ইন্টার ক্লিক করি তাহলে পার্থক্যটা কিন্তু বুঝতে পারতেছি, তাই না? বুঝতে পারতেছি না? তো এই বিষয়টাকে সবাই ক্লিয়ার? আমরা ক্রপ টুলের ব্যাপারটা বুঝতে পেরেছি, সব অপশন গুলো বুঝতে পেরেছি তো আমরা। এখন আমরা ক্রপ টুলের ভিতরে পার্সপেক্টিভ ক্রপ টুল নামে একটা অপশন আছে, এইটার কাজ দেখব। আমরা এটার জন্য একটা পেজ নিব, পেজের পিকচার নেব, পেজ এখানে আমরা একটা বই দেখতে পাচ্ছি, নিচের দিকে শুয়ে আছে বাঁকা হয়ে, তাই না? পড়ে আছে, বইটা কি নিচের দিকে পড়ে আছে না বাঁকা হয়ে? এখন এই বইটাকে আমরা সোজা করতে চাই, আমরা এই পার্সপেক্টিভ ক্রপ টুলের সাথে সেটা করতে পারি। কিভাবে? পার্সপেক্টিভ ক্রপ টুলটা কিভাবে কাজ করে? চারটা কর্নার নেওয়ার আমরা সুযোগ পাবো, চারটা কর্নার নিতে হবে। এখানে একটা নিলাম, এখানে এই একটা, এই একটা, আমরা কি চারটা কর্নার নিয়েছি? এখন চারটা কর্নার নেওয়ার পরে সিলেকশন দেখা যাচ্ছে। এবার যদি আমি ইন্টারে ক্লিক করি,
অন্য একটা মুভ টুলে যাই, মুভ টুলে ক্লিক করতে গেলেও ক্রপের অপশন আসবে। এখন যদি ক্রপে ক্লিক করি তাহলে কি ওই বাঁকা পেজটা কি সরাসরি সোজা হয়ে আমাদের সামনে শো করতেছে না? বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমাদের বিফোর আফটার করলে সেই বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি, তাই না? আমরা যদি আরো কয়েকটা এক্সাম্পল দেখি, মেইন ছবিতে সোজা করা যায় না? মেন ছবি যদি ওইভাবে সোজা করতে হবে দেখালাম। এই বইটা যদি আমি সোজা করতে যাই এখন, তাহলে যে ক্রপ টুল থেকে যেভাবে করতে হবে, স্ট্যান্ডে ক্লিক করে ছবিটাই যে এইভাবে ছোট এতটুকু থাকবে, অরিজিনাল ছবি আপনি এতটুকুই পাবেন সোজা হিসেবে, যতটুকু সোজা আপনি দেখতে পারবেন, যতটুকু সোজা, হ্যাঁ যতটুকু সোজা, হ্যাঁ যতটুকু সোজা হলে আপনি দেখতে পারবেন ততটুকুই আপনার সামনে শো করবে। আর আপনি যদি কোনো অবজেক্টকে নিয়ে যেতে চান, সোজা করতে চান, এই যে এইভাবে করতে পারবেন পার্সপেক্টিভ গ্রিড টুলের সাহায্যে। এটার পিছন থেকে যদি এভাবে কোনো সময় ব্যাকে যেতে হয়, এটা থেকে যদি সার পেতে হয় করতে হবে, আমরা কিবোর্ডের ইএসসি একটা অপশন আছে না একদম উপরের দিকে, ওইটাতে ক্লিক করলে কিন্তু চলে যায়। আমরা এই বই সহকারে নিতে যাচ্ছি। আমরা এই কর্নার এখন আমরা চাইলেও এটাকে ঠিক করতে পারি এভাবে, যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এভাবে নিতে পারি। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে কি ওই ইমেজটা কি সোজা হয়ে আমার সামনে পরিবেশন হচ্ছে না? তো পার্সপেক্টিভ ক্রপ টুলের সাহায্যে কিন্তু আমরা এইভাবে বাঁকা জিনিসকে সোজা করতে পারি। বুঝতে পেরেছি এতটুকু? হ্যাঁ। এখন এটা আমি করলাম, এখন এখানে দেখা যাচ্ছে যে আমার ক্রপটা ডিলেট নাকি এটা থাকে কোনটা? আমাদের যে বইটা ক্রপ করা হলো বাকি অংশটা কি ডিলেট হয়ে গেল না? হ্যাঁ ডিলিট হয়ে গেছে তো। আগে আপনি যেটা দেখিয়েছিলেন আপনি যে ডিলেট অপশন যেটা টিক পাস টিক না হ্যাঁ এই যে এখান থেকে ক্রপ, হ্যাঁ ওই ওখানে তো দাও আমি কি আবার যখন আবার এটাকে ক্রপ করব আবার পুরো অবস্থা ফিরে আসবে। আমাদের পার্সপেক্টিভ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল আর ক্রপ টুল এক না, বুঝছেন? দুইটা জিনিস, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে আমরা ওই সুযোগটা পাই, কিন্তু এটার ক্ষেত্রে ওই সুযোগটা পাবো না, কারণ আমরা তো সিলেকশন আলাদা করেই নিয়ে আসছি কতটুকু দরকার। না এই ক্ষেত্রে আমরা এই সুযোগটা পাবো না। তো এই দুইটা টুল আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আলোচনা করব ফ্রেম টুল নিয়ে, ঠিক আছে? এই ফ্রেম টুলটা আমাদের কিভাবে কাজ করে? ফ্রেম টুলটা হচ্ছে আমরা যতটুকু একটা অংশ নিলাম, আমরা এতটুকু একটা অংশ নিলাম একটা পেজের, ঠিক আছে? নতুন একটা লেয়ার নিয়ে বা ব্যাকগ্রাউন্ডের উপর সাপোজ এটুকু আমরা সব কেটে দিই, নতুন একটা লেয়ার নিয়ে সব কেটে দিই, ঠিক আছে? ফাইল থেকে নিউ একটা পেজ নিই, এই পেজে আমরা ফ্রেম টুল নিয়ে একটা ক্লিক করলাম এতটুকু। ফ্রেম টুল নিয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ফ্রেমের একটা আইকন চলে আসছে, তাই না? এটা হচ্ছে আমাদের ফ্রেমের আইকন এবং একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখন আমরা যদি কোনো ইমেজ কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি এবং ফ্রেমে সিলেক্ট থাকা অবস্থায় এটা অটোমেটিক এই অংশটুকুর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখছেন? আমরা এটাকে দেখতে পাচ্ছি, আমাদের মূল ইমেজটা কিন্তু অনেক বড়, তাই না?
আমরা যদি চাই এখন এই ইমেজটা নিয়েও কাজ করতে পারি, আমরা ফ্রেমটা নিয়েও আলাদা আলাদা ভাবে কাজ করতে পারি, ছোট বড় করতে পারি। সেটা কিভাবে? ট্রান্সফর্ম টুলের কাজ তো আমরা দেখেছি, তাই না? দেখেন এখানে দুইটা অংশ কিন্তু, একটা হচ্ছে ফ্রেম আর একটা হচ্ছে ইমেজ। ইমেজ কোনটা সেটা বুঝতে পারতেছি, ফ্রেমের আইকনের কাছে ফ্রেম আছে, ইমেজের সাথে ইমেজের ছবি আছে। যদি আমাদের ইমেজটাকে ছোট করতে হয়, ইমেজে ক্লিক করেন, এইখান থেকে ইমেজে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে একটা একটা বর্ডার কিন্তু ওইটার উপর যাচ্ছে, মানে একটা সিলেকশন। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটা আপনি নিয়ে আসেন, অল্টের সাথে ক্লিক করে আপনি যদি এইভাবে ছোট করেন, এতটুকু ছোট করতে যাচ্ছি আমরা, যেটা করলে আমাদের ইমেজের কোনো ক্ষতি হচ্ছে না, বা আমরা এতটুকু রাখবো, এতটুকু রেখে ছেড়ে দিলাম, আমাদের পিকচারটা এতটুকু রাখতে চাচ্ছি। এখন মনে হচ্ছে আমাদের ফ্রেমটা বড় করার দরকার, আমরা ফ্রেমে ক্লিক করে যদি কন্ট্রোল টি দিই, সেম ভাবে আমাদের ট্রান্সফর্ম টুলটা আসবে না? শিফটের ক্ষেত্রে আমরা যদি একটা কর্নার ধরে বড় করতে চাই, এভাবে একটা কর্নার বড় করতে পারবো না এভাবে? তো নিজেদের মতো করে কি আমরা এভাবে কিন্তু ফ্রেমটাকে তৈরি করতে পারবো, নিজেদের মতো করে যেভাবে আমরা চাই। যদি আমাদের সব আমাদের এতটুকু দরকার, আমরা যতটুকু ফ্রেমটাকে রাখবো ততটুকুই আমরা ইমেজটাকে দেখতে পারবো, এটা মাথায় রাখবেন। আমরা ফ্রেমটাকে যতটুকু রাখবো ততটুকুই আমরা ইমেজটাকে দেখতে পারবো, ঠিক আছে? এখন এই ফ্রেমটাকে আবার ফ্রেমের উপর ডাবল ক্লিক করলে এখানে ফ্রেমের প্রপার্টিজ ওপেন হয়। এখান থেকে আমরা কি করতে পারি, সেম ভাবে আমরা যে ওয়াইড হাইট দিয়ে চেঞ্জটা করলাম না, আমরা যদি এখান থেকেও চাই, এই দেখেন ওয়াইড হাইটটা এভাবে চেঞ্জ করতে পারি, বুঝছেন? বুঝতে পেরেছেন সবাই? যদি আমাদের এখানে কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হয়, বর্ডার অ্যাড করতে চাচ্ছি, আমরা যদি এই ফ্রেমে ক্লিক করে এখান থেকে স্টক কোনো কালার দিই এবং সেটা পিক্সেল অ্যাড করি, 3 পিক্সেল, এখন অন্য একটা ক্লিক করলাম, দেখেন এই পিকচারের চারপাশে একটা রেড কালারের একটা বর্ডার তৈরি হয়ে গেছে, তাই না? পিক্সেলটাকে আপনি যদি বাড়ান, আপনার পিক্সেল সাইজটা আরো বেশি হবে। এখন এইটার পাশে আরেকটা অপশন আছে ইনসাইড, সেন্টার এবং আউটসাইড নামে। এইটা আসলে কি, তাই না? ইনসাইড, সেন্টার, আউটলাইন, এটা আসলে কি? এটা হচ্ছে কালারটা আপনার কিভাবে হবে, কোন দিকে যাবে, এটা বোঝানো হয়। কালারটা কিভাবে হবে, কোন দিকে যাবে। তো আপনি যখন এটাকে ইনসাইড রাখেন, এটা ভিতরের দিকে আসবে। কিসের ভিতরের দিকে আসবে? সিলেকশনের। কোন সিলেকশন? আমরা যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসি, একটা লাইন কিন্তু আমরা দেখতে পাই এই পয়েন্টের সাথে। শব্দ আসতেছে কার স্পিকার থেকে? স্পিকারটা অফ রাখেন। আরে ভাইয়ের ভাই, আচ্ছা, তো এই সিলেকশনের সাথে আমরা চিকন কিন্তু একটা লাইন দেখতে পাই। আমরা যদি এই স্টকটাকে এখান থেকে নান করে দিই, তাহলে কি একটা চিকন একটা লাইন দেখতে পাচ্ছি না? প্রত্যেক পয়েন্টের সাথে যুক্ত হয়েছে। দেখেন তো, আমরা কন্ট্রোল টি দিই, এটাকে সিলেকশন করে কন্ট্রোল টি, এই প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা পয়েন্টের সাথে একটা পয়েন্ট একটা চিকন লাইনের সাথে যুক্ত না? আমরা যখন প্রপার্টিজ থেকে এখানে ক্লিক করি এবং এখান থেকে ইনসাইড, সেন্টার এবং আউটলাইন দেওয়া থাকে, আমরা অর্থাৎ এইখানে যখন কোনো কালার অ্যাড করব, যদি ইনসাইডে ক্লিক করা থাকে, কালারটা হবে কি এই যে লাইন, এই লাইনের ভিতর দিকে অর্থাৎ ইমেজের দিকে। যদি আমরা এখান থেকে সেন্টার ক্লিক করা থাকে, তাহলে কালারটা কি হবে? এই লাইনের অর্ধেক ভিতরের দিকে স্ট্রোক কালারটা পড়বে, অর্ধেক এই লাইনের বাইরের দিকে। যদি আমাদের ক্লিক করা থাকে কি আউটসাইড, তাহলে কি হবে? ফুল কালারটাই আমাদের বাইরের দিকে পড়বে। এক্সাম্পল হিসেবে আমরা যদি এইটার 3টা কপি করি, এটাকে আমরা একটু ছোট করব, কন্ট্রোল টি, ছোট করব। না, 20 তে আছে, 19 মনে হয় আছে। আচ্ছা, এই 3টা আমরা, হ্যাঁ 19 মেবি আছে। তো এইখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? এইখানে ক্লিক করে দেখেন আমাদের এখান থেকে কি স্টকটা যদি আমরা 5 দিই, এটা ইনসাইড আছে। দেখেন শুধুমাত্র স্টক কালার চেঞ্জের কারণে 3 রকম সাইজ মনে হবে। এখানে আমরা স্টকটা সেন্টার দিলাম এবং এটাকে সিলেক্ট করে স্টকটা আমরা কি দেব? আউটসাইড দেব। দেখেন এই 3টাকে যদি আমরা পাশাপাশি বসাই, সেন্টার, ইনসাইড আর আউটসাইড, 3টা সাইজ কি 3 রকম হয়েছে না? বলেন। এটা ইনসাইড, এটা সেন্টার, এটাতে ক্লিক করে আমরা কি দেব? সেন্টার, এবং এটা আউটসাইড। দেখেন
যখন ইনসাইড ছিল তখন এটা কি ইমেজের ভিতরের দিকে কাজ করতেছে না? ইমেজের ভিতরের দিকে যখন কাজ করবে তখন কি পিকচারটা খুব সহজেই ছোট মনে হবে। সেন্টার যখন নিয়েছে স্ট্রোকটা অর্ধেক ইমেজের দিকে অর্ধেক বাইরের দিকে, সেই জন্য একটু পিকচার থেকে একটু বড় মনে হচ্ছে। আর যখন আউটসাইড দিয়েছি তখন কি স্ট্রোকটা সম্পূর্ণ ইমেজের বাইরে, তাই না? সম্পূর্ণ ইমেজের বাইরে, যার কারণে কি মনে হচ্ছে আমাদের বলেন তো? যার কারণে মনে হচ্ছে এটা সব থেকে বড়, কিন্তু এই তিনটা ইমেজের সাইজই তো সেম, শুধুমাত্র স্ট্রোকের পরিবর্তনের কারণে তিনটাকে আমাদের তিন রকম মনে হচ্ছে, তাই না? তো যদি আপনাদের কোনো ইমেজের সাথে এরকম বিভিন্ন সময় দেখা যায়, যদি আপনারা আইডি কার্ড দেখে থাকেন, আইডি কার্ডে এরকম বক্স থাকে এবং বক্সের পিছনে বিভিন্ন রকমের এরকম ব্যাকগ্রাউন্ড এরকম কালার অ্যাড করা থাকে। যেমন এক্সাম্পল হিসেবে যদি একটা পিকচার আমরা এখানে অ্যাড করি, পিকচার এখানে অ্যাড করলাম, এই পিকচারটা দেখেন ফ্রেমের ভিতরে অ্যাড হয় নাই। যদি অ্যাড না হয় তখন কিভাবে অ্যাড করতে হয়? অনেকেরই হবে যে আমাদের অ্যাড হচ্ছে না ভাইয়া, এই পিকচারটাকে ধরে এই ফ্রেমের উপরে নিয়ে আসেন, নিয়ে এসে ছেড়ে দেন, দেখেন ফ্রেমের ভিতরে অ্যাড হয়ে যাবে। তখন ওই চিহ্ন উঠবে, যেভাবে আমরা লেয়ার একটা গ্রুপ করতাম যেভাবে সবগুলো লেয়ার একবার ধরে, ওইভাবে আমরা এখন এটাকে একটু ছোট করি, এতটুকু করি, ঠিক আছে? এতটুকু তো আমাদের ঠিক আছে, ইমেজটা এতটুকু করলাম। এখন দেখেন এটা অটোমেটিক স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, মানে আমার পিকচার রেজোলিউশন নষ্ট হবে না। এখন আমরা যদি এর সাইজে একটা বক্স দিতে চাই, স্ট্রোক কালার দিতে চাই, এখান থেকে স্ট্রোকটা সিলেক্ট করলাম, কত পিক্সেল দেবো, 2 পিক্সেল কি 3 পিক্সেল দিয়ে আমরা রাইট ক্লিক করলাম, আমাদের ইমেজের সাথে এরকম দেখবেন যে আইডি কার্ডে এরকম থাকে, তাই না? আইডি কার্ডের ইমেজের সাথে এভাবে থাকে না, একটা সমানভাবে বর্ডার, এই বর্ডার কি আমরা দিতে পারবো নিজের? বুঝতে পেরেছি কিভাবে করলাম, এগুলো কিভাবে করলাম বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? কি পিকচারের ভিতরে করবেন? তাহলে যে ইনসাইড দিতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরে ভাই এখানে কালার সব আসছে না, আপনি যেটা মন চায় যে কালারের প্যানেলে ক্লিক করেন, যে কালার মন চায় আপনি সেই কালার দেন। বুঝতে পেরেছেন? আপনার কালারের প্যালেট তো আছেই, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দেন। আমি এখান থেকে একটা আছে, প্রথমটা ক্লিক করে দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। এগুলো তো সিম্পল বিষয় ভাই, হবে না কেন কালার? এভাবে কি আমরা বিভিন্ন রকমের কাজের ক্ষেত্রে পরবর্তী এই ছোট ছোট রুলস গুলোকে কাজে লাগাবো, ঠিক আছে? এতটুকু বিষয় কি আমরা আজকে বুঝতে পেরেছি সবাই? যার নাই তার দরকার নাই, যার নাই সে তো বাইসে গেলেন, সমস্যা কি? আচ্ছা না, সবার থাকবে না, এটা হচ্ছে 19 থেকে মনে হয় শুরু হয়েছে ফ্রেম টুলটা। দরকার নাই ইউজ করার, যতটুকু দেখলাম দেখে রাখলেই হলো, পরবর্তী যদি কোনোদিন ইউজ করেন জানা থাকলো। অন্যভাবে তো করা যাবে, সে পরবর্তীতে যখন করা হয় দেখবো না, ক্লিপিং মাস্কিং করে ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে হয়ে গেল। সে মাস্কিং নিয়ে যখন আমরা আলোচনা করবো, একটা আচ্ছা ঠিক আছে, সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি, এবং এই বিষয়গুলো আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস করবেন সুন্দরভাবে, ঠিক আছে? এই টুলস গুলো, ক্রপ টুল, তারপরে হচ্ছে যাদের আর্টবোর্ড টুল আছে, যাদের হচ্ছে ফ্রেম টুল আছে, তারা এই টুলটা ইউজ করবেন। এই দুইটা টুল ইউজ করে নিজেদের মতো করে কিছু কাজ করার চেষ্টা করবেন, বুঝছেন? স্বাধীনতা নিজের মতো। আর বিগত কাজগুলো 2-1টা করে প্র্যাকটিস করে সেগুলোর সাথে আপলোড করবেন। দিন কাজ তো করবেন, পাশাপাশি আগের যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো করবেন, বুঝতে পেরেছেন?
জি ভাই। ভাই একটা ফেসবুক গ্রুপ করছিলাম, আপনাদের অ্যাড করে দিয়েছি, আপনি অন্য সবাই অ্যাড করে দেন। কিসের ফেসবুক গ্রুপ? মেসেঞ্জার গ্রুপ করছিলাম। মেসেঞ্জার কোনো এখন গ্রুপ হবে না, এখন কোনো মেসেঞ্জার গ্রুপ হবে না। না মেসেঞ্জার গ্রুপ নাই, মেসেঞ্জার শোনেন, মেসেঞ্জার গ্রুপ নাই, এখন কোনো মেসেঞ্জার গ্রুপ হবে না, মেসেঞ্জার গ্রুপ দেরি আছে। যেমন ফেসবুক গ্রুপ করলাম না, মেসেঞ্জার গ্রুপে সময় আসলে মেসেঞ্জার গ্রুপ করব, সেটা মেসেঞ্জার গ্রুপে গুগলের মিটের লিংক দিতাম আর কি, শোনেন যদি ক্লাসে হয়। ক্লাস হয় আপনাকে ওই যে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবো, ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিলাম, ওইখানেও দিতে পারবেন, সমস্যা নেই। আর বিষয়টা হচ্ছে শোনেন, বিষয়টা কি মেসেঞ্জার গ্রুপটা আমি তখনই করব